নমস্কার। সত্য সন্ধানী ডাক্তার মনে আছে তো? এই যে পর্ব, সত্য সন্ধানী ডাক্তারের সঙ্গে আমরা নানা রকম রহস্যময়, কখনো কখনো রোমাঞ্চকর সত্যের পিছনে ধাওয়া করি। সেই পর্বে আমরা চলতে চলতে আজকে আবার এসে পড়েছি। আমরা সকলে মিলে, আমাদের সামনে রয়েছেন ডক্টর নবারুণ ঘোষাল। নবারুণ দাকে আপনারা সবাই জানেন, আমি তো নবারুণ দাই বলি। ডক্টর নবারুণ ঘোষালের যে বিভিন্ন দিকে বিভিন্ন যে জ্ঞানের ভাণ্ডার, সেটা যারা যারা দেখতে শুরু করেছেন এই পর্ব তারা অলরেডি জানেন। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে সন্ধানের দিকে বেরোবো, সেটা কিন্তু একটু অন্যরকম এর আগে পর্যন্ত যা করেছি তার থেকে। আজকে আমরা বিভিন্ন উদ্যোগ বা বিজনেস বা এইসব একটা কিছু সংস্থার মধ্যে যেসব কাজ হয়, সেইগুলোকে একটু তার অনুসন্ধানের দিকে যেতে গিয়ে খুঁজে বার করব কিভাবে কি করা যেতে পারে। তো সেই নিয়ে বেশি এগোনোর আগে আমি নবারুণদার কাছে একটু জেনে নিতে চাইব যে এমনি একদম সাধারণভাবে বিজনেস বা এই যে ব্যবসা বাণিজ্য, এই ব্যাপারটা নিয়ে একটা তোমার যা মতামত বা যে ওয়ার্ল্ড ভিউ যেটাকে বলে সেই নিয়ে। কারণ বিভিন্নভাবে যে কমিউনিজম থেকে শুরু করে ক্যাপিটালিজম থেকে শুরু করে সব কিছু, সোশ্যালিজম, এত কিছু যে ইজম আছে, এই সব নিয়ে তো মানুষের একটা ওয়ার্ল্ড ভিউ তৈরি হয়। তো তোমার ওয়ার্ল্ড ভিউটা সবসময় একটু বহুমুখী আর কি। এই নিয়ে তোমার যা পয়েন্ট অফ ভিউ সেটা একটু আগে আমরা 2-4 মিনিট 5 মিনিটে শুনে নিই, তারপরে আমরা বেরিয়ে আসবো যে ঠিক আমরা কি কোন দিকে এগোচ্ছি সেটা নিয়ে। সৌরভ যখন ওইভাবে শুরু করলো তখন আসলে আমি একজন ডাক্তার তো বটে, এবং রুডলফ ফার্সাও জার্মান একজন ডাক্তার, তিনি ডাক্তারি সম্বন্ধে বলেছিলেন যে পলিটিক্স ইজ নাথিং বাট মেডিসিন ইন ইটস হায়ার ফর্ম। পলিটিক্স ইজ নাথিং বাট মেডিসিন ইন ইটস হায়ার ফর্ম। তো এই যে কথাটা উনি বলেছিলেন, এটা আমি কিন্তু আমার জীবনে উপলব্ধি করেছি। চে গেভারাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি এরকম ডাক্তারি ছেড়ে এসব মাঠে ময়দানে বন্দুক নিয়ে কি জন্য ছুটে বেড়াচ্ছেন? কাকে? চে গেভারাকে। তো চে গেভারা উত্তর দিয়েছিলেন যে আমি অন্যান্য ডাক্তারদের মতোই আমার স্বপ্ন ছিল যে ডাক্তার হব, ডাক্তার হয়ে আমার আসলে রিসার্চ লাইনে ইন্টারেস্ট ছিল। আমি নতুন নতুন ওষুধ বা পদ্ধতি আবিষ্কার করবো যার সাহায্যে আমি আমার দেশের মানুষকে ভালো করে সেবা করতে পারবো। কিন্তু আমি যত বড় হলাম, যত আমার খুললো আমার চোখের সামনে, আমি দেখতে পেলাম এখানে মানুষ পেটের দায়ে, তার আর্জেন্টিনা তার বাড়ি, পেটের দায়ে মানুষ ছেলেকে মেয়েকে বিক্রি করে দিচ্ছে। আপনারা হয়তো জানেন না, বোকা জুনিয়রকে মারাদোনার বাবা বিক্রি করে দিয়েছিলেন মারাদোনাকে। মারাদোনা যে বিখ্যাত ফুটবলার আমরা জানি, তার বাবা তাকে বোকা জুনিয়র ক্লাব, সেই ক্লাবকে বিক্রি করে। মারাদোনার আসল নাম কিন্তু আর্মান্দো, ওনার বাবার নাম দিয়েগো। ওদের নিয়ম অনুযায়ী প্রথমে বাবার নাম তারপরে ছেলের নাম হয়। তো আমরা সবাই ওনাকে দিয়েগো আর মারাদোনা বলে জানি, কিন্তু আসলে ওর নাম আর্মান্দো, দিয়েগো আর্মান্দো মারাদোনা। সেই দিয়েগো মারাদোনা ওনাকে বিক্রি করে দিয়েছিলেন ছোটবেলায়। যাই হোক, সেটা তারপরে তার উত্থান ক্লাবের হাত ধরে হয়েছে সেসব। কিন্তু এইটা তো তার ভালো দিকে বিক্রি করে দেওয়ার, তার ভালো হয়েছে, কিন্তু সন্তানকে যে বিক্রি করে দিতে বাবা মা বাধ্য হয়, সেটা তো আর নিজের ইচ্ছে কেউ করে না। এইটা দেখে চে গেভারার মনে হলো যে এই দেশে আমি মেডিসিন দিয়ে লোকের খুব কিছু উপকার করতে পারবো না, অ্যান্ড সো আই টুক আপ গানস। ঠিক আছে। এবং তারপরে তার স্বপ্ন ছিল লাতিন আমেরিকার গোটা এটাতে তিনি ঘুরে বেড়াবেন। তিনি প্রথমে কিউবার বিপ্লবে যোগদান করেন, সেই বিপ্লব সফল হয়। তারপরে তিনি লাতিন আমেরিকার অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায়, সাইমন বলিভার যেখানে সমস্ত তার আইডিওলজি দিয়েছিলেন সেই সমস্ত জায়গাগুলোতে যান। আলটিমেটলি উনি বলিভিয়াতে সিআইএ তাকে ধরে ফেলে এবং সেখানে তাকে হত্যা করে। তো যাই হোক, এইটা অন্য প্রসঙ্গে আমি গেছিলাম। সেটা হচ্ছে যে সত্যি করে এইটার থেকে আমারও ড্রাইভিং ফোর্সটা এটাই যে মানুষের দুঃখ কষ্ট সত্যি সত্যি কতটা আমি
ডাক্তার হয়ে কতটা এ করতে হবে। এবং আমি দেখতে পেয়েছি, আমি ডাক্তারি করেও বুঝতে পেরেছি যে আমি ধানবাদের একটা প্রত্যন্ত গ্রামে একটা জায়গায় বসি, এখনো সপ্তাহে একদিন বসি, সেখানে প্রথম বসতাম। সেখানে আমি একদিন ঠিক ডিক্লেয়ার করে দিলাম যে একদিন আমি বিনা পয়সায় দেখবো, কিন্তু সেখানেও আমার কাছে পেশেন্ট আসতে পারতো না। তার কারণ হচ্ছে বিনা পয়সায় দেখলেও সে ওষুধ এবং ইনভেস্টিগেশনের খরচা তার দিতে পক্ষে পারে। বিয়ার করা সম্ভব না। আমাদের দেশের বেশিরভাগ অঞ্চলে আমরা শহরে বসে সেই ব্যাপারটা আন্দাজ করতে পারি না, আজ করতে পারি না। করতে পারি শহরের বস্তি অঞ্চলগুলোতে গেলেও, বা এই খালের ধার দিয়ে যে কোটি কোটি লোক বাস করে, লক্ষ লক্ষ লোক বাস করছে, তাদের কাছে পৌঁছলে আমরা বুঝতে পারি যে আমার দেশের অবস্থাটা কীরকম। সেখানে আমরা ভালো জামা কাপড় পরে ঘুরে বেড়াই, বিভিন্ন ফ্যাশন ডিজাইনারদের তৈরি করা ব্যাগপত্র ব্যবহার করি, আমাদের সাজানো গোছানো, মানে আমাদের জগৎটা আর এই জগৎটা দুটো আলাদা আর কি। মানে এবার আমাদের ওপরও আরেকটা জগৎ আছে, হ্যাঁ। সেই জগতের মধ্যে তারা সমস্তগুলো কন্ট্রোল করে, এবং সেই ছোট্ট কয়েকটি ফ্যামিলি, 75টা না 80টা নাকি ফ্যামিলি, তারা সব কন্ট্রোল করে, আমি ঠিক জানি না। তো সেই তাদের সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই আর কি। যা হোক, তো এই হচ্ছে যখন দেশের অবস্থা, সেখানে ওই সেই পরিপ্রেক্ষিতে বিজনেসের যে প্রসঙ্গটা তুমি তুললে, যদি আমাকে এখন বলো, তাহলে আমার মনে হয় লেনিন বলেছিলেন যে ছোট শিল্পগুলো বিপ্লবের পরিপন্থী, ছোট ছোট ক্ষুদ্র শিল্পগুলো। কারণ ক্ষুদ্র শিল্পে মানুষের সাময়িক অভাব মেটে, কিন্তু মানুষ আলটিমেটলি গিয়ে আরো গাড্ডার মধ্যে গিয়ে শেষ পর্যন্ত পড়ে, এবং সেগুলো সমস্ত পরে বড় শিল্পগুলো আলটিমেটলি শিল্পকে গ্রাস করে নেয়, ক্ষুদ্র শিল্পগুলোকে টিকতে দেয় না। মনোপলি ক্যাপিটাল সমস্ত কিছুই গ্রাস করে নেয়। আমাদের দেশে আজকে যদি চিত্র দেখতে যান, আমি নাম করব না, 2-4টি মনোপলি ক্যাপিটালিস্ট সরকারের সাহায্যে, সরকারকে বিভিন্নভাবে তারা ভোটে জিততে সাহায্য করে, তারা দাঁড়িয়ে যায়। সে কখনো বিজেপি সরকার, কখনো কংগ্রেস সরকার, বিভিন্ন সরকারকে তারা সাহায্য করে, এবং তাদের সাহায্যে তারা পুরো জায়গার উপরে আধিপত্য কায়েম করে ফেলে। ফলে আরেকটা জিনিস খেয়াল করে দেখবে যে তুমি যদি একটা ব্যবসা খুলতে যাও, সেখানে তোমাকে প্রথম যেটা একটা বাধা সম্মুখীন হতে হবে, সেটা হচ্ছে এখানকার লোকাল, বিভিন্ন জায়গাতে, এটা শুধু পশ্চিমবাংলায় নয়, কিন্তু লোকাল মাস্তান, লোকাল তাদেরকে তোমাকে এই তোলা দেওয়া, এই দেওয়া, সেই দেওয়া করে আলটিমেটলি তুমি দাঁড়াতে পারবে না। আমরা প্রায় করি যে এই রাস্তার অবস্থা এত খারাপ, এত তাড়াতাড়ি রাস্তা খারাপ হয়ে যায় কেন? রাস্তার কন্ট্রাক্টরদের সঙ্গে কথা বলতে গেলে দেখবে তাদের এত টাকা দিয়ে দিতে হয় যে তারা মেটেরিয়াল ভালো দিতে পারে না ওখানে, অথচ এরকম তো হওয়ার কথা নয়। ধানবাদে আমি দেখেছি, আমরা যখন হীরকরা যে মিলিটারি যে রাস্তা তৈরি করেছিল, সেই রাস্তা এখনো পর্যন্ত সেটা হীরক রোড, সেই মানে 40-50 বছর ধরে সেই রাস্তা এখন একটু একটু তাতে ফাটল ধরছে, হয়তো জানি না কি মেরামত হবে। কিন্তু তারা সেই মিলিটারি দিয়ে বানাতে হয়েছিল, ইন্দিরা গান্ধী তখন মিলিটারি দিয়ে বানিয়েছিলেন। এমন আমাদের অবস্থা যে কন্ট্রাক্টরদের উপর ভরসা করে একটা হাইওয়ে বানানো যায়। মানে সেই হীরক রোড আমার মনে আছে বোধহয় ওই বরওয়াড্ডা এয়ারপোর্ট হচ্ছিল, সেখান থেকে ওনাকে ওনার প্লেন নামবে বা হেলিকপ্টার নামবে বা কিছু একটা, সেই রাস্তাটা তৈরি, সেখান থেকে ওই সিন্দ্রি পর্যন্ত, ওটা কাতরাস হয়ে সিন্দ্রি পর্যন্ত, এখন অবশ্য অন্যান্য কারণে সেগুলো ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু এই সব ব্যাপার, মানে ফলে বিজনেস খোলানো, এখানে কাউকে কোনো এন্টারপ্রেনিয়ারকে তৈরিও যদি আমরা করতে পারি, মানে অনেকটাকে বুস্ট আপ করলাম, হয়তো কিছু পুঁজি বা কিছু সরকারি সাহায্য পাইয়ে দিয়ে, বা কিছু আইডিয়েশন দিয়ে কোনোরকম ভাবে তাকে সাহায্য করলাম, করে তাকে লোকালি এত ঝামেলা ফেস করতে হবে, শ্রমিক অসন্তোষ থেকে বলো, যা 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 বলো, মানে সেগুলো, শ্রমিক অসন্তোষ বলতে শ্রমিকদের পাওনা কখনো একজন ক্যাপিটালিস্ট মিটিয়ে দিতে পারে না, কারণ তাহলে সে ক্যাপিটালিস্ট থাকবে না। কিন্তু ও তো ঠিক ক্যাপিটালিস্ট নয়, ক্ষুদ্র একটা উদ্যোগ, হ্যাঁ, এন্টারপ্রেনিয়র। সেইখানেও তুমি আমার দেশে একটা লোককে দাঁড় করানো এত ডিফিকাল্ট যে তার পেছনে এত লোক লাগবে, এবং ওই সামান্য কিছু যদি তার একটুখানি বিক্রি বাট্টা, একটু একটা দোকানদারদের তুমি কি জিজ্ঞেস, দোকানদার নয়, সবজি নিয়ে যারা বসে, সেইখানে পর্যন্ত তাকে তোলা দিতে হয়, পুলিশকে তোলা দিতে হয়, লোকাল মাস্তানকে তোলা দিয়ে তবে তুমি একটু সবজির মানে কতগুলো নিয়ে বসতে পারবে, ওই ঝাঁকি নিয়ে বসতে পারবে রাস্তার ধারে। এইরকম যেখানে অবস্থা, সেখানে ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলা মানে একটা আফিল টাস্ক আর কি। আমরা তাদেরকে শুধুমাত্র কিছু আইডিয়া এবং প্রেরণা দিতে পারি, কিছু
টাকা পয়সা সে নিজে জোগাড় করুক, কিছু টাকা পয়সা আমরা সাহায্য করলাম, এইভাবে করার একটা চেষ্টা করা যেতে পারে। কিন্তু এই নিয়ে মানে আমরা চেষ্টা তো করতেই পারি, কতটা করে সেটা আমরা তাকে সফল হতে পারবো এটাও বলা মুশকিল। আর এই যে তুমি আইডিয়া দিয়ে একটু আগে তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল যে আইডিয়াগুলো যদি আমরা এখানে বলি তাহলে কে সেটা নিয়ে বড় লোক হবে? তুমি আমি হলাম না, কিন্তু সে কি হতে পারবে? আমার ধারণা সেও হতে পারবে না। কারণ আমার যদি খুব ভালো আইডিয়া আমি মাথা থেকে বেরিয়েছে সেটা যদি এখানে আমি বলি, সেইটা ওকে আমি যদি দিইও, সেই শিব শিব ঠাকুরের সেই গল্পটা আছে তো, সেই সোনার তাল দিয়ে দিয়েছিল ব্রাহ্মণের হাতে, সেই সোনার তাল ব্রাহ্মণ আলটিমেটলি কাজে লাগাতে পারলো না। তো ওই রকমই ব্যাপারটা, মানে আমি যদি ওকে সবকিছু দিইও, সে ওটা কতটা নিয়ে এগোতে পারবে এই ব্যাপারটা আমি খুব নিশ্চিত নই। চেষ্টা করে অবশ্য দেখা যেতে পারে যে আমরা এই ব্যাপারটা যেটা করতে চাইছি এটা হলে ভালো। না, এক তো এখানে যে যখনই এরকম মডেলের কথা বলা হয় তখন মানে এটা ধরেই নেওয়া হয় যে এগুলোকে সাধারণত অনেক সময় ওই তোমাদের ডাক্তারির মতনই ইনকিউবেশন বলা হতো। ওই পশ্চিম থেকেই এসছে, আমেরিকাতেই বে এরিয়া যেখান থেকে সব সফটওয়্যার তৈরি হয়েছে সেখানেই কিছু কিছু এরকম এক্সপেরিমেন্ট হয়েছে। যেমন ডাক্তারিতে সদ্যজাত শিশুকে ইনকিউবেটরে রাখা হয়, তার থেকেই ইনকিউবেশনটা এসছে বিজনেসের ক্ষেত্রেও, যে ছোট একটা আইডিয়া নিয়ে সেটাকে জন্ম দেওয়া হলো, সেটাকে বাড়ানো হচ্ছে। তো বড় বড় সংস্থারা যারা ইনভেস্টার অন্য জায়গায় অনেক পয়সা করেছেন তারা এসে বললেন আচ্ছা আইডিয়াটাকে আমরা ইনকিউবেট করি, তার মানে নিজের মতন করে বাড়তে দিই। তারাও দেখেছেন যে তারা আইডিয়াটা নিয়ে নিজে করতে গিয়ে বেশিরভাগ সময় নিজে পেরে উঠছেন তা নয়। তার উদাহরণ বলি, সাবির ভাটিয়া আমাদের দেশেরই একজন ইয়াং এন্টারপ্রেনার। এক সময় হটমেল, যে প্রথম ইমেলের ওয়েব বেসড মানে ইন্টারনেটে যখন ইমেল তৈরি হলো, প্রথম ইমেল নিয়ে ওনার হটমেল খুব দারুণভাবে মানে দারুণ ব্যাপকভাবে সবাই ব্যবহার করতে লাগলো। তখন মাইক্রোসফট, বিল গেটস তাকে অফার দিল। অনেক দিন ধরে অফার দিচ্ছিল, অফারটাকে ঠুকরাচ্ছিল। সেও শিখে গেছিল কি করে ব্যবসা করতে হয় ব্যাপারটা। ঠুকরাতে ঠুকরাতে প্রথম আমরা যখন সবে মানে ঢুকছি এই মানে কলেজ থেকে বেরিয়ে এসে, তখনকার ঘটনা এটা, $400 মিলিয়ন দিয়ে হটমেল কিনলো মাইক্রোসফট, তার কাছ থেকে কিনে নিল। আর সাবির ভাটিয়া পোস্টার বয় হয়ে গেল। পোস্টার বয় মানে একদম বিজনেসের ক্ষেত্রে একটা প্রথম ভারতীয় এত বড় সফলতা, মানে ইয়াং এন্টারপ্রেনার টেকনোলজি তৈরি করে এত বড় সফলতা একটা আইডিয়াকে নিয়ে সে ডেভেলপ করেছে, করে সেটা এত অবধি নিয়ে গেল যে মাইক্রোসফট। আচ্ছা, তারও গল্প কীরকম, সে একটা অন্য একটা আইডিয়া নিয়ে ইনভেস্টারদের কাছে প্রেজেন্টেশন করতে গিয়েছিল। সেই আইডিয়াটা ইনভেস্টারদের খুব একটা পছন্দ হয়নি বলে তাকে রিজেক্ট করে দিয়ে সে বেরিয়ে যাচ্ছিল। সেই সময় সে বলে আমার আরও একটা আইডিয়া আছে, এমনি ওয়েব বেসড মেলের একটা আইডিয়া, যেটা ফ্রি ইমেল করে দেবো আমরা, সবাই ফ্রিতে করতে হবে। সেটা শুনে যারা ওই প্যানেলে বসেছিলেন তাদের একজন দুজনের ইন্টারেস্ট জেগেছে। তারা আচ্ছা এইটা শুনি বলে সেই আইডিয়াটাকে তারা তখন ইনভেস্ট করেছে, সাপোর্ট করেছে। সেটাকে নিয়েই হটমেল তৈরি হয়েছে। কেন এটা বলছি, হটমেল মাইক্রোসফট কিনে নিল এই ভেবে যে মাইক্রোসফট নিজে এরকম আইডিয়া তাদের মাথায় আসেনি বা তারা করেনি, অন্য কেউ একটা আইডিয়া নিয়ে এত দূর নিয়ে এসছে, লাখ লাখ লোক সেটা ব্যবহার করছে। এখন তারা দেখলো এটা লাখ লাখ থেকে কোটি 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 লোকের কাছে নিয়ে যাওয়াটা সে করতে পারবে না, তার থেকে বা ওর কাছ থেকে অন্য কেউ না করে নিক, তাই জন্য মাইক্রোসফট করবে এটা। এই ঘটনাটা হয়েছিল আর্লি মানে বা লেট নাইনটিজ না, আর্লি 90s যখন হটমেল প্রথম এলো। এই তার 20 বছর পরে, বোধহয় 3-4 বছর আগে না 5 বছর আগে, ফাইনালি মাইক্রোসফট হটমেল বন্ধ করে দিল। মানে তারা হটমেল দিয়ে পেরে ওঠেনি দুনিয়াটাকে ক্যাপচার। গুগলের সঙ্গে জিমেল এসে গেছে, গুগল এইসব কত কিছু। তা আমি এই গল্পটা এই জন্য বললাম যে কোনো এমনি নিয়ম নেই, মানে কে যে সফল হবে না কে হারবে সেটা তো একটা লেভেল পর্যন্ত। তুমি আসলে যে দেশটার উদাহরণ দিচ্ছ আমেরিকা, এটা একটা উন্নত দেশ, মানে সেখানে কিছু আইন কানুনের ব্যাপার আছে এবং তুমি একেবারে ওই রকম ভাবে মানে হ্যাঁ সেখানেও গুন্ডা বদমাইশ নেই বা এরা মাফিয়ারা কিছু করে না, এই সমস্ত আমি বলবো না। না, তুমি সিআইএ এর উদাহরণ দিলে সে কেউ তো এটাই বলবে যে সিআইএ আলটিমেটলি
তারাই গুন্ডা। না সে না হয়, সে তো অন্য ব্যাপার হয়ে গেল, সেটা তো অন্য জায়গায়। কিন্তু এই সেখানেও গুন্ডা বদমাইশ Right. রাস্তার সমস্ত আছে, তারা ওইসব করে। কিন্তু আমাদের দেশে মানে যেখানে তোমার এই এই আইন উম, এই ব্যাপারগুলোই ঠিক মতন করে ডিফাইন্ড নয় আসলে। মানে এরা সরকারি, তুমি দেখো না মানে আমাদের এমপিএম এর মধ্যে কতজনের ক্রিমিনাল রেকর্ডস রয়েছে, ঠিক আছে? তো এইরকম সমস্ত দেশ, চীনে এই সদ্য সদ্য একটা উদাহরণ হচ্ছে চীন। শি জিনপিং মানে প্রেসিডেন্ট হওয়ার আগে চীনে করাপশনে, ওই তেং শিয়াওপিং এর আমলে চীনে প্রচুর হঠাৎ করে একটা উন্নতি হলো, কারণ বিদেশিরা ইনভেস্ট করতে শুরু করলো, ওপেন করে দিল অমুক তমুক করে। কিন্তু তার পাশাপাশি সাংঘাতিকভাবে করাপশন ঢুকলো, যেটা মাওয়ের আমলে সম্ভবই ছিল না। কারণ সেখানে আয়রন ফিস্ট ছিল, মায়ের সময় করাপশনের সম্ভব ছিল না। কিন্তু যেই তেং শিয়াওপিং দরজাটা খুলে দিল, হুড় করে করাপশন বাড়তে শুরু করে দিল। এই 2014 সাল থেকে এই ছেলেটি, মানে এখন এই যে শি জিনপিং, তখন মাওয়ের আমলে তাকে সে শি জিনপিং এর একটা অদ্ভুত হিস্ট্রি আছে। সে কমিউনিস্ট পার্টিতে সদস্যতা পেত না। কেন? সেটা তাকে 5বার না 6বার রিজেক্ট করা হয়েছে তার ওই কমিউনিস্ট পার্টিতে সদস্যতার অ্যাপ্লিকেশন, কারণ তার বাবাকে সন্দেহ করা হতো। সন্দেহ না, বাবা ছিলেন ওই এদের মধ্যে, ক্যাপিটালিস্ট রোডার্সদের মধ্যে, এবং বাবাকে ওই গ্রামে পাঠানো হয়েছিল, গ্রামে পাঠানো হয়েছিল ওই করতে, ওই রিফরমেশনের জন্য, যে চাষিদের, মাওয়ের একটা নীতিই ছিল যে চাষিদের মধ্যে যাও এবং তাদের কাছ থেকে শিখে এসো। ওই নীতিটা কিন্তু এখন শি জিনপিং ইউজ করছে, মানে বাচ্চা ছেলেদের ওই ইয়েতে পাঠাচ্ছে, ওখানে গিয়ে ভ্যাকেশনের সময় তারা চাষবাস করা শিখছে, এই সমস্ত শি জিনপিং ইউজ করছে। আমার পরিচিত একটি মেয়ে সেটা নিয়ে এখান থেকে গেছিল তার সিনেমা বানাতে, ওরা ডেকেছিল, এনআইডির একটি মেয়ে, যাই হোক। তো এই শি জিনপিং প্রথম যেটা নজর দিল সেটা হচ্ছে করাপশনটার দিকে, এবং করাপশনটার দিকে নজর দেওয়ার ফলে ফলটা ড্রামাটিক হলো। যে এই যে মানে যাদের কথা তুমি বলছো উঠে আসা, এই উঠে আসার ব্যাপারটা সম্ভবই হয় না যদি না ওইভাবে করাপশনটাকে মানে কন্ট্রোল করা যায়। গলিতে অলিতে নেতা, তার তর্স নেতা এখানে, বরং সিপিএম এর আমলে বরং একটা দুটো নেতাকে পয়সা করে দিলে হয়ে যেত, এখন মানে তুমি সেটাও করতে পারবে না। এখানে ওখানে নেতা তর্স নেতা সবাইকে না সন্তুষ্ট করে তুমি করতে পারবে না। এবং অন্য রাজ্যের কথাও ওই রকম, তথই বলছো, আমরা ঝাড়খণ্ডের রাজ্যে থাকি, সেখানেও আমি দেখেছি। এইখানে মানে একটা জিনিসের দাঁড় করানো একটা সাধারণ মানুষের পক্ষে এত মুশকিল, মানে আদানির পক্ষে সম্ভব, ঠিক আছে, সে তার পেছনে একটা বিরাট স্টেট সাপোর্ট আছে, সে একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে, তার পক্ষে সম্ভব। কিন্তু একটা এন্টারপ্রেনিয়রকে তৈরি করে এখানে দাঁড় করানো আমরা চেষ্টা করতে পারি, আমরা সব রকম তাকে, আমাদের যতটুকু মধ্যবিত্ত ক্ষমতা আছে সেইটুকু দিয়ে আমরা তাদেরকে করাতে পারি, কিন্তু সেখানেই সেই পলিটিক্সের ব্যাপারটা না, আমি ওই আগের গল্পটা বলছিলাম এই জন্য যে কোথার থেকে এই ইনকিউবেশন মডেলটা এলো, যে মাইক্রোসফটও করতে পারছে না। যখন করতে পারছে না, তার মানে বোঝা যাচ্ছে যে কি দিয়ে যে একটা জিনিস সফল হবে বা হবে না, সেই ফর্মুলাটা কারোর কাছে, সেইটা কারোর কাছে নেই। কিন্তু এখানে অসফল হওয়ার কারণগুলো আমাদের একটা বিষয়, ভয়ঙ্কর, সেটা একটা। কিন্তু আমি বলছি যে যেহেতু সেটা নেই, তাই জন্য বড় কোম্পানিও ভাবছে যে আচ্ছা, কাউ একটা আইডিয়াটা নিয়ে সেই নিয়ে এগোক, দেখি তাকে ইনকিউবেট করি। এই নিজেই ওটাকে নিয়ে, যেমন ও যখন হটমেল কিনে নিল, সেটা তো ইনকিউবেট করা নয়, সেটা পুরো তৈরি হয়ে জিনিসটাকে কিনে নিল, এবার আমি নিয়ে এটাকে পারবো। কিন্তু ইনকিউবেট মানে হচ্ছে যে আচ্ছা, আমি তো নিজের কোম্পানির মধ্যে করতে পারবো না, কারণ মাইক্রোসফট কিনে নিয়েও করতে পারলো না। তো আচ্ছা, অন্যদিকে দেখা যাবে সাবির ভাটিয়া $400 মিলিয়ন নিয়ে যখন অনেক তার রিসোর্স পুঁজি হয়ে গেছে, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এত কিছু চেষ্টা করেছেন, কোনোটা আর অত সফল হলো না। তাহলে এমন নয় যে উনিও ফর্মুলাটা বুঝে গেছেন, সেই নিয়ে করতে পারছেন। তো এটা যখন লোকেরা বুঝলো যে ইন্ডিভিজুয়াল হোক, বড় কোম্পানি হোক, রিসোর্স থাকলেই সফল হবে তার কোনো মানে নেই, একটা বাইরে ইন্ডিপেন্ডেন্টলি কেউ কিছু করছে সেটাকে করতে দিই, সেটাকে আলগোছে সাপোর্ট করি, এর থেকে এই ইনকিউবেশনের কনসেপ্টটা এসছিল। এটাও আমরা দেখলাম যে এটা অনেক জায়গায়, ব্যাঙ্গালোর, দিল্লিতে অনেক হয়েছে, কলকাতাতেও অনেক হচ্ছে, সরকারের দিক থেকেও এইসব আইটি ডিপার্টমেন্টগুলো, ন্যাসকম, এরা সব করছে। সেইখানে কিন্তু একটা জিনিস দেখলাম যেটা এখানে অ্যাকচুয়াল প্রবলেম মানুষের, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের সোশ্যাল সিকিউরিটিটাই আর্থিক দিক দিয়ে অনেক কম। শুধু আর্থিক দিক দিয়ে নয়, মানে পলিটিক্যাল দিক দিয়ে, মানে মানসিকতা। একটা আমাদের এখানে একটা লোক ভোটে দাঁড়ায়, দ্যাট ইজ হিজ ইনভেস্টমেন্ট,
ওখানেও মানে কয়েক কোটি টাকা এই নির্বাচনে ঢাললো, তার কত গুণ তুলে নেবে। এইটা যদি একটা পলিটিক্যাল সিস্টেম হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমি বলি যে তোমাদের উন্নতিটা হবে কি করে, তোমাদের ইয়েটা হচ্ছে দহেজ ওরিয়েন্টেড, তোমাদের ইকোনমিটা। তোমার একটা মানে তোমাকে একটা দুঃখজনক এখানে লাইনে চলেছে, অভিজ্ঞতা বলি। সেটা হচ্ছে আমার কাছে অনেক দিন আগে, এটা তখন আমি ওই 90s কি, হ্যাঁ ওই সময়কার সময়, একটি মেয়ে তার মাকে কেউ সারাতে পারছিল না, তার গ্যাস্ট্রাইটিসের প্রবলেম, কিছুটা সাইকোসোমাটিক ছিল। আমি তাকে শাড়ি দেওয়াতে সে মানে আমার ভক্ত হয়ে গেছিল, মানে একদম এই ভগবানের মতন এরকম একটা। তো সে কিছু হলেই তার নিয়ে আসতো আমার কাছে। সেই লোকটা পরে রিটায়ার করে বিহারে চলে গেল, সমস্তিপুর থেকে আমাকে দেখাতে আসতো, এরকম অবস্থা হয়ে যাই হোক। তো সে তার নব্য সদ্য বিবাহিতা মেয়েটিকে নিয়ে এসছে, জ্বর অবস্থায় আমার কাছে নিয়ে এসছে। 17 বছরের মেয়ে, ওদের তো ওই জানোই তুমি, সব ব্যাপার নেই। 17 বছরের মেয়ে জ্বর অবস্থায় আমাকে নিয়ে এসছে, একদম সদ্য, মানে গতকাল বিয়ে হয়েছে মেয়েটিকে আমাকে। তো আমি বললাম যে এরকম এতটুকু মেয়ে আপনি বিয়ে দিয়ে দিচ্ছেন। তারপরে আমি বললাম যে তো বলো কি করব ডাক্তার সাহেব, আমি বাংলাতে বলছি তোমাকে, যে জামাই দিল্লিতে বলেছে যে অসুস্থ মেয়ে আমাকে গছিয়ে দিয়েছো, মেয়ে সুস্থ করে আমার কাছে পাঠাবে। আমার শুনে কি মনে হলো, একে তো এইটুকু মেয়েটাকে আপনি বিয়ে দিচ্ছেন, তারপরে এইরকম একটা পাত্র খুঁজে বার করেছেন, আপনি মেয়েটাকে পড়াশোনা করালেন না কেন? বলে ডাক্তার সাহেব আমরা পড়াশোনা করাতে পারি না। কেন? না, যত পড়াশোনা করাবো। আমি বললাম আপনার মেয়ে কত পড়াশোনা করেছে? বললে 11। আমি বলবো কেন আর পড়ালেন না? যদি আমি যদি 12-এ পাস করাই ওকে, তাহলে ওর জন্য একটা গ্রাজুয়েট পাত্র চাই, তখন তত দহেজ হবে। যে গ্রাজুয়েট পাত্রীর জন্য আবার একটা পোস্ট গ্রাজুয়েট পাত্রী, তার আরো বেশি দহেজ হবে। মানে এই যে একটা সিস্টেম, ও মেয়েটা জন্মালে কাঁদতে বসে পাড়াপড়ি, মানে সবাই মিলে, এবং সেই মেয়ের জন্য দহেজ মানে জমাতে শুরু করে, এবং সেই দহেজের টাকাটা 1/4 সেই রাত্রে মদ খেয়ে এবং বাজি পুড়িয়ে পাত্রপক্ষ নষ্ট করে দেয়। এই ওরিয়েন্টেড, এই দহেজ ওরিয়েন্টেড, যার মেয়ে হলো না সে বড় লোক হয়ে গেল, কারণ একই ওই ঘুষ খেয়ে, ঘুষ খাওয়ার এটা তো চালু হয়ে গেছে সমাজে। মানে এনি হাউ তাকে ঘুষ খেতেই হবে, তাকে চুরি করতেই হবে। সে কোনো রকম ভাবে একটা সরকারি বা বেসরকারি যা কিছু চাকরি জোগাড় করলে সেখান থেকে কোনো রকম ভাবে তাকে পয়সা সরিয়ে ওই বিয়ের জন্য জমাতে হবে। এইরকম একটা ইকোনমি, এইরকম একটা পলিটিক্যাল সোসাইটি, এরকম একটা, আমি সত্যি খুব হতাশ সৌরভ। না না, আমি জানি, কিন্তু এই হতাশা, এগুলো যা বলছো একদম এগুলোর সঙ্গে কমপ্লিটলি সহমত। কারণ কি করে কেউ সহমত না হয়, এগুলো তো ফ্যাক্ট। একটাও তো তুমি এমনি মন গড়া গল্প বলছো না, আর হতাশ না হওয়ার মতন কিছু না। কিন্তু হতাশ হয়েও তো উপায় নেই। হতাশ হলে যদি কোনো রাস্তা বেরিয়ে যেত তাহলে। এটা তুমি যা বলছো আমার মানে মনে হয় মাঝে মাঝে সত্যি, যদি আমি একা কয়েকজনকে সঙ্গে নিয়ে পশ্চিমবাংলায় কিছু শিল্প করে তুলতে পারি। একদম, আমি বলছি সেইটার দিকে হতাশ, মানে হতাশ হয়েও আমি যদি ভাবি যে চীনে ঠিক আছে, চীনে করাপশন করে, চীনে ছোট 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 অনেক কিছু, চীনের মানে এক্সাম্পল গুলো একদম অদ্ভুত লাগে এখন আমার কাছে। মানে একটা মেয়ে, তাকে ইংল্যান্ডে, সে ফিজিক্সের মেয়ে, পড়তে পাঠানো হয়েছিল, সে টপে চলে গেছিল মেয়েটা, ওখান থেকে ছেড়ে দিয়ে চলে এলো চীনে লেজার টেকনোলজি ডেভেলপ করানোর জন্য। আজকে চীনের লেজার টেকনোলজি ও হচ্ছে প্রধান ওই মেয়েটি, এবং সারা পৃথিবী ওকে ভয় পায় ওই মেয়েটিকে। সে ইংল্যান্ডের সব বস্তু, কভেটেড সমস্ত পজিশন ছেড়ে দিয়ে ফিরে চলে এলো চীনে। কেন চলে এলো? তার দেশপ্রেমটা কোথা থেকে থাকছে? অথচ কয়েকদিন আগে আমাদের আইআইটি খড়গপুরের বোধহয় একটি মেয়ে, আইআইটি খড়গপুর কিংবা না ISM ধানবাদে আইআইটি মেয়ে, সেই মেয়েটি একটি ড্রাগ ডেলিভারি সিস্টেম আমেরিকাতে গিয়ে আবিষ্কার করলো এই কয়েকদিন আগে, মানে গত সপ্তাহের কথা বলছি। তাকে এখানে আবিষ্কার করতে, সেটা মানে পারলো না। সে আমেরিকাতে গিয়ে ওই ড্রাগ ডেলিভারি সিস্টেমটা আবিষ্কার করলো, যে মানে ওই কিভাবে রোবোটিক্সের কিছুটা পার্ট, সেটা ড্রাগ ডেলিভারি সিস্টেম, যেটাতে ভেতরে গিয়ে ড্রাগটা ডেলিভারি করতে পারবে। এটা গত সপ্তাহের ঘটনা। আমি এই এক্সাম্পলগুলো দেখে না আমার মনে হয় সত্যি আমরা কি কিছু পারবো না। না না, সেই যে বলছি হয়তো পারবো না, কিন্তু তার মধ্যেও এটাও সত্যি যে আজকে আমরা একদম এই মুহূর্তে আইআইটি খড়গপুরের রিসার্চ পার্ক, এটা রিসার্চ পার্কে বসে এই জিনিসটা নিয়ে কথা তো বলছি, এতটা তো হয়েছে। এই রিসার্চ পার্কটা অতি সুন্দর দেখেছো, মানে ফেসিলিটি সব দিক দিয়ে যা যা আছে তৈরি হয়ে গেছে।
মানে অনেক কোটি টাকা খরচা করে সরকারের দিক থেকেই করেছে। হ্যাঁ, এটা করতে গিয়েও হয়তো আমরা খুঁটিয়ে দেখলে দেখবো যে কন্ট্রাক্ট পেয়েছিল, কে কন্ট্রাক্ট পেয়েছে, কেন সেগুলো পেয়েছে, সব জায়গায় আছে, ওগুলো সেই জন্য বলছি তার মধ্যেও নানা রকম জিনিস হয়েছে যা তুমি ওগুলো বলছো সব জায়গাতেই হয়, ওগুলো ছেড়ে দাও। কিন্তু তারপরে তো হয়েছে, হয়ে যেটা দাঁড়িয়েছে সেখানে আমরা করছি। তাহলে ওই হতাশাগুলো একদম আছেই, থাকারই কারণ। কিন্তু হতাশ হয়েই বা কি করবো, হতাশ হলে তুমি একটু আগে আমার মেয়ের কথা বলছিলে, আমার মেয়ে ওই শিলংয়ে NIFT তে তোমাকে যে ডিজাইনগুলো দেখাচ্ছিলাম, ওদের ওগুলো টাস্ক, ওই ও নিজের টাস্ক নিয়েছে একটা মানে সেলফ ব্যালেন্সিং বাইসাইকেল দেখাচ্ছিলে মডেলের জন্য, যেটা দেখাচ্ছিলাম তোমাকে, বা ওই টর্চের একটা মডেল ইত্যাদি, এগুলো যে মানে নিজের মাথা থেকে বের করে করে ওখানে প্রেজেন্ট করছে। তো এখন এই যে তোমাকে বললাম যে আমি কি করব এটা ঠিক করতে পারছি না, ওকে কি পোস্ট গ্রাজুয়েশনের জন্য যদি চান্স পায়, কারণ সেকেন্ড বার চান্স পাবে এর কোনো মানে নেই, একবার হয়তো পরীক্ষা দিয়ে চান্স পেয়ে গেল, পরের বার যে পরীক্ষায় বসলে যে চান্স পাবে তার কোনো গ্যারান্টি নেই। যদি পোস্ট গ্রাজুয়েশনে চান্স পায় তাহলে কি আমি আরো 3 বছরের পোস্ট গ্রাজুয়েশন করাবো? তুমি বললে না, এইগুলোর বিরুদ্ধেই আমরা বলছি যে পোস্ট গ্রাজুয়েশন। আমরা মানে শুধু আমরা মানে আর কেউ নয়, আমি জানি না আর কেউ যাই হোক, যে এই পোস্ট গ্রাজুয়েশনটা না করে আমি বলছি এই জিনিসটা যদি করে, মানে সে যদি নিজের এগুলো তৈরি করার চেষ্টা করে, না সেটাই আমি বলছি যে এই একদম সেটার সঙ্গে লিঙ্ক হয়ে আগের যেটা বলছিলাম তার থেকে লিঙ্ক করা এই কথাটা, যে এটা IIT খড়গপুরের রিসার্চ পার্ক। এখানেও আমি গত যতক্ষণ মানে কয়েক মাস, 1.5 বছর, প্রায় 2 বছর হতে চললো, অনেক কিছু দেখছি। সত্যি এর মধ্যেও দেখতে গেলে হতাশা খোঁজার পাওয়ার মতন অনেক ব্যাপার আছে। যত স্পিডে এগোনো উচিত অনেক কিছু অত স্পিডে এগোয় না, এখানে সেখানে না, কিন্তু তার মধ্যেও হচ্ছে তো, যেটা হচ্ছে সেটা হচ্ছে। আর এটার মধ্যে আমরা ঢুকে কি করে ওটাকে দূর করব? ওই যে বলছো শি জিনপিং এর গল্প যদি বলছো, ও তো ঢুকে দূর করলো, আমাদের ধরে রাখতেই হবে যে তুমি সেই শি জিনপিং নয়, আমি সেই শি জিনপিং নয়, যে মানুষটা করেছে আমাদের মধ্যে কেউ একজন তো কিছু করবে, এই ধরে নিয়ে বলছি যে প্রথমত সেই জন্য হতাশার মধ্যে থেকে আমাদের ওই খেলার ছলে এগোনো, জিতে যাব মানে এটা করলেই সাকসেসফুল হব তা নয়। হতাশা দূর করার জন্য গিয়ে IPL দেখতাম, না হলে কেউ গিয়ে ওই মদের ইয়ে করে মদ্যপান করতো, সেইটা না হয় তুমিও করো না, আমিও করি না, আমরা করি না, কিন্তু যেটা করি সেটা হয়তো একটা ক্রিকেট খেলা দেখতে বসতাম বা একটা ভালো সিনেমা দেখতে বসতাম, সেটা করলেই তো হতাশাটা দূর হয়ে যাবে না। কিন্তু যে স্পিরিটে ওটা করতাম সেই স্পিরিটেই আমরা এই চেষ্টাটা করি। আমি এটাই বলছি যে কোনো ওই যে লঘু উদ্যোগ করে কাউকে একটা দাঁড় করিয়ে দেবো, সেটা এই ইয়েতে নয় যে আমরা হতাশা দূর করে দেবো, কিন্তু যে স্পিরিটে একটা ক্রিকেট ম্যাচ দেখতাম। আরেকটা আমার অল্টারনেটিভ সাজেশন আছে, যদি তুমি এইটা বলো, আমি অল্টারনেটিভ সাজেশন, সেটা হচ্ছে যে এই যে লঘু উদ্যোগ দাঁড় করানোর জন্য তুমি একটু আগে আমাকে এইটা শুরু করার আগে যেটা বলছিলে যে আমরা এক একটা করে ছেলেকে যদি আমরা এক একটা করে তৈরি করে তাকে যদি একটুখানি স্ট্যান্ড করানোর ব্যবস্থা করতে পারি, আমার খুব ডাউট হচ্ছে সে পারবে না। কারণ এত মানে বাধা বিপত্তিকে, ডাউটে শুধু না পারবে না, একদম এত বাধা বিপত্তি পেরিয়ে, মানে পার্টিকুলারলি পলিটিক্যাল এগুলো, মানে এইগুলোকে মানে নানা রকম আগাছাই বলি আমি এদেরকে, সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে এরা, এবং তাদেরকে ওভারকাম করে একটা ওই সমস্ত যাদেরকে তুমি তুলে আনার কথা বলছো তাদের পক্ষে এটা খুব ডিফিকাল্ট। মানে কেউ যে পারে না তা নয়, কিন্তু সে নিজে আবার করাপশনটার মধ্যে ইনভলভ হয়ে যায়, এবং সে নিজে খুব আর ভালো লোক থাকে না, আলটিমেটলি থাকতে দেয় না তাকে। এই মানে সে যদি দেখে যে আমাকে সবই দিয়ে দিতে হচ্ছে, এই ওই কন্ট্রাক্টর যেটা বললাম রাস্তা, সে যদি দেখে যে আমাকে সব জায়গায় খাইয়ে দিতে হচ্ছে, তখন কন্ট্রাক্টর তাকে করতেই হবে, সে নিজেও করাপশনটার মধ্যে ইনক্লুডেড হয়ে যায়। ফলে এই ব্যাপারটার আরেকটা অন্য সাজেশন আমার, তুমি ভেবো এটা, সেটা হচ্ছে যে তাদেরকে নিয়ে যদি আমরা একটা কোম্পানি খুলতে পারি, সেটাই কথা, মানে আমরা নিজেরা একদম কোম্পানিটা আমরা খুলি, তারা আমাদের কর্মচারী থাকুক, ধরুন কর্মচারী না, শেয়ার হোল্ডার বলো, শেয়ার হোল্ডার থাকুক, তারা নিজেদের মেহনত দিয়ে শেয়ার হোল্ডার হোক, আমরা আমাদের বুদ্ধি দিয়ে, তারা কায়িক শ্রম দিয়ে শেয়ার হোল্ডার হোক, আমরা আমাদের বুদ্ধি দিয়ে শেয়ার হোল্ডার হই, কিন্তু তারা সবাই শেয়ার হোল্ডার। এটাও একটা, কিন্তু রবার্ট আওয়েনের কথা তুমি শুনেছো কিনা জানি না, রবার্ট আওয়েনের আমাকে চেষ্টা করেছিলেন মানে মার্কসের আগে, যে এরকম একটা এরকম ইয়ে তৈরি করা যায় কিনা, মানে সেটা ঠিক কমিউনিস্ট আইডিয়া নয়, তিনি চেষ্টা করেছিলেন যে মানে একটা এরকম কোম্পানি খুলতে যেখানে সবাই শেয়ার হোল্ডার থাকবে, ঠিক আছে, এরকম তিনি পারেননি। তিনি এটা এই যে ইনকিউবেশনাল মডেলগুলো ওরকমই। এখন এইটাতে আমার যতদূর মনে হয় যে তুমি এইভাবে ভাবো, মানে ওই ইন্ডিভিজুয়াল লোকগুলো উঠে উঠে করবে, এটা খুব সুদূর পড়া হতো, একটা ভীষণ
কঠিন কাজ প্রত্যেকটা লোকের পক্ষে হয়ে যাবে যদি একটা অর্গানাইজেশন হিসেবে তুমি করো। মানে তারা সবাই থাকুক, সব লোকগুলোকে যাদের যাদের তুমি ভাবছো প্রত্যেককে নিয়ে নাও, এই অর্গানাইজেশনটার মধ্যে নিয়ে নাও, সবাইকে নিয়ে একটা অর্গানাইজেশনের মধ্যে তারা থাকুক। কেউ যদি ওইটা বানায় তো ওইটা বানাক, কেউ যদি এইটা বানায় তো এইটা বানাক। আমরা সেখানে আমাদের বুদ্ধির মানে এটাও তো লেবার, আমাদের বৌদ্ধিক শ্রম দিয়ে তাদের কাজটা করব, তারা তাদের কায়িক শ্রমটা দিয়ে কাজ করুক, আমরা সবাই শেয়ার হোল্ডার থাকি। এইরকম একটা কোম্পানি করা যায় কিনা এটা ভাবো। মোর স্ট্রঙ্গার না অর্গানাইজেশন। একদম এই যেটা নন্দা বলছে, যারা যারা এই দিক থেকে শুনছেন, মানে যারা ওদিককার মানুষ যারা এই ধরনের জিনিসগুলো করেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা স্ট্রাকচারিং এর কথা। এটা কি যেটা বলছো, এটাকে এই পরিভাষায় স্ট্রাকচারিং বলা হয়। বিভিন্ন ভাবে স্ট্রাকচারিংটা করা যায়, কে কিভাবে শেয়ার হোল্ডিং হবে না হবে, কোন অবস্থায় কি হবে, এইটা নিয়ে। যেমন তুমি ধরো ডাক্তারি, যদি যারা ডাক্তারি করছে সে এই চিকিৎসা করা, এটা যারা এটা করছে তারা এই এর এত রকম আমি বলছি সবাই একটা অর্গানাইজেশনের মধ্যে রাখো। না সেটাই বলছি, ওর অর্গানাইজেশনের মধ্যেটা, অর্গানাইজেশনটা কত রকম ভাবে স্ট্রাকচার করা যায়, তারই এই শেয়ার হোল্ডিংটা কতভাবে, তার বিভিন্ন রকম ব্যবস্থা আছে। সেটারই একটা ছিল ওই যে বলছিলাম ইনকিউবেশন। ইনকিউবেশন করতে কোথার থেকে শুরু হলো বললাম, যে যখন তারা দেখলো যে আইডিয়াটা নিজেই করা হচ্ছে না, তখন দেখলো ওটা হোক, ইনকিউবেট করি। ওই যে ইনকিউবেট করার জন্য একটা শেয়ার নিল, কোম্পানিটা কিন্তু তার, আইডিয়াটা তারই, মানে যার আইডিয়া তারই। সে বললো আমি তোমাকে ইনকিউবেট করছি, তার জন্য তোমাকে আমাকে কোনো খরচা দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, একটা সামান্য শেয়ার নিলাম। সামান্য শেয়ারই নয়, খুব বেশি শেয়ার নয়। আরেকটা কি করে, একজনকে এই দ্বিতীয় যে পয়েন্টটা যেটা তুমি বলছিলে যে সফল হবে না, এখানে সফল হওয়ার চান্স আরও কম, কারণ যা এখানে কালচারটাই নেই ওরকম। কিন্তু যেখানে খুব কালচার আছে, একদম সিলিকন ভ্যালি যেখানে এন্টারপ্রেনারিয়াল কালচার, সেখানেও তারা দেখেছে এরকম, মানে হয়তো 2% সফল হচ্ছে, এটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা, তার বেসিসে তারা ওইভাবেই করছে। সেখানে একটাকে নিয়ে পড়ে রয়েছে তা নয়, তারা এই যে ইনকিউবেটর খুলেছে সেখানে 100টাকে নিয়ে ইনকিউবেট করছে, আর তারা ধরেই নিয়েছে 100টার মধ্যে সবাইকে সমানভাবে সাপোর্ট দেবে। কিন্তু কোনো কারণে আমরা কেউই জানি না, দুটো সফল হবে, 98টা বিফলই হয়ে যাবে। ডারউইনের তত্ত্ব, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট পিপল। তো যে কারণ, কিন্তু ওই দুটো এত সফল হবে, তারা এই সকলের খরচা তুলে দেবে, এখানে ওই চিন্তা নিয়ে হতো। এই মডেলটা এখানে যখন লোকেরা করার চেষ্টা করেছে, সেটা লিমিটেড সফলতা পেয়েছে। বিশেষ করে যদি পেয়েছে, সেটা বেশি লোক অবধি পৌঁছতে পারছে না। এটাই আমি নজর করলাম। কাদের অবধি পৌঁছতে পারছে না, সেই ইনোভেশন যাদেরকে নিয়ে এটা করা, সেরকম লোক চারিদিকে ছড়িয়ে আছে। যে আমি যে বললাম, একটা প্লাম্বিংয়ের কন্ট্রাক্টর করছে, ভদ্র বলে একটি ছেলে, যে আমাদের প্লাম্বারের কাজ করছে অনেক দিন থেকে, বিগত 20 বছর ধরে। একদম আমাদের যে বাড়িটাতে থাকতাম সেই গ্যারেজে থাকতো, সেখানে থেকে আস্তে আস্তে বড় হয়েছে। ও যখন ছেলে হলো চন্দন, তাকে হাতে খড়ি করালো আমাকে দিয়ে, এই ভেবে যা খুব পণ্ডিত মানুষ, একে দিয়ে হাতে খড়ি করালে খুব কিছু হবে। কিন্তু আমাকে দিয়ে হাতে খড়ি করালেই তো আমি তার বিরাট কিছু করে দিতে পারছি তা নয়। আমি ভদ্রের জন্যই বিশেষ কিছু করতে পারলাম না, তাকে মাঝে মাঝে কিছু ব্যবসা দিয়ে কাজ দিচ্ছি। আমাদের কর্মযোগ আশ্রম তার সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই আমারই মতন একটা টি শার্ট পরে ঘরে, এই টি শার্টটা একটা দেওয়া হয়েছিল, সেই তার একটু ভালো লাগে যে আমি কর্মযোগের সঙ্গে যুক্ত আছি, এই তার বেশি কিছু হচ্ছে না। তো তার ছেলেকে আর কি করবো, সেও তো নিজে খাটছে যে চন্দনকে কি করে দাঁড় করাবে এইসব নিয়ে। তো সেই জায়গায় ওই রকম মানুষকে ইনকিউবেটরের মধ্যে আনাই যায় না, কারণ সে ইংরেজি বলতে পারে না, প্রেজেন্টেশন করবে কি করে, এই করে নানা রকম ব্যাপার আছে। তাকে ঠিক নিয়ে এলে এখনো পর্যন্ত এই মানে তুমি যেটা বলছিলে সেটা তো সত্যি, আরো নানা রকম ব্যাপার রয়েছে যেগুলোর জন্য তারা এই প্ল্যাটফর্ম অবধি পৌঁছতেই পারে না। সে কর্মযোগ অবধি কোনো রকমে আমি তাকে একটা দায়রার মধ্যে রেখেছি। আইআইটির সঙ্গে যুক্ত করার দায়রা একটা সুদূর ভেন্ডার ছাড়া আর কিছু হতে পারে না। কোথাও একটা এখানে এই আইআইটি রিসার্চ পার্কের মাঝখানে একটা যে সিপিডাব্লিউডি সব এসিড করে দিয়ে গেছিলো, সেটা চলছিল না। যিনি প্রফেসর ইনচার্জ উনি বললেন একটা প্লাম্বার কোথাও তো কি ভালো, মানে তখন তো এখানে সবে এটা শুরু হয়েছে, বেশি কিছু এখানে নজর পড়েনি। এটা তো কলকাতায়, খড়গপুরের সব জিনিসগুলো মানে তন্ত্রগুলো খড়গপুরেই ফোকাস। তা আমি ভদ্রকে ডাকি, ও সব ঠিক করে দেয় এরকম। কিন্তু ওই অবধি ওর দৌড় 2000 টাকার কাজ পেয়েছে এখান থেকে এই অবধি। কিন্তু তাকে যে এখানকার যে
তার মধ্যেও তো ইনোভেশন আছে, একটা প্রবলেম দেখলে পরে সেটাকে সে নিজের মতন করে সলভ করার চেষ্টা করে, কিন্তু সে এক্স্যাক্টলি ওখানে একটা ল্যাবে, ওখানে একটা ডিগ্রি পেয়ে, ওখানে একটার জন্য সে ওই রাস্তাটাতে নেই। আর তাকে যা কিছু করেও আনা যাবে না, কারণ তাকে আজকে ওই চন্দনকে দাঁড় করানোর জন্য তার সে নিজের জীবিকাটা তো পেট ভরা, দিয়ে মানে পেটের জন্য তাকে এইটা। কাজ করতে আর সে ভাবছে কোনো রকমে যদি চন্দনকে আইআইটি পৌঁছতে পারি, সেটার জন্য সে নিজের জীবনটাকে উজাড় করে দিয়েছে। আমরা এমনি প্রচুর রয়েছে, আমি বলছি সেরকম লোকদেরকেও চান্স তো একটা দিয়ে দেখা যাক, তার মধ্যে তাকে মানে চান্স আমি তো দেওয়ার পক্ষপাতী। আমি যেটা বললাম তার যে এই structure টা। সমস্ত লোকজনকে একটা অর্গানাইজেশন সেটার জন্য না না সেটার স্ট্রাকচারটা বলছি। আমরা যেখানে যেটা করছি, একটা প্রোগ্রাম করছি, সেটাকে আমরা ভেঞ্চার নেস্ট বলছি। নেস্ট মানে যে পাখির বাসার মতো, ভেঞ্চার নেস্ট ওটার নাম দেওয়া হচ্ছে। ওটাকে ইনকিউবেশনের একটা অন্য অল্টারনেটিভ মডেল এক্সকিউবেশন। তার মানে তাকে নিজের কাজ ছাড়তে হবে না, না যে প্লাম্বারি কন্ট্রাক্টর করছে, এই যে বলছে একটার মধ্যে নিয়ে আসা, এই জিনিসটাকে বলে ইন্ট্রাপ্রুনারশিপ। মানে এটা টার্মিনোলজি আছে, যারা স্ট্রাকচারিং করেন তোমার কথা শুনেই বলবে যে ও তো ইন্ট্রাপ্রুনারশিপের কথা বলছে। এন্ট্রাপ্রুনার মানে একটা, ইন্ট্রাপ্রুনার হলো একটার মধ্যে নিয়ে আসা। এইসব আছে, কিন্তু আমি না বলছি যে কিন্তু সেই যে এন্টারপ্রেনার বলছো, ওইটাতে একটা শর্ত যুক্ত হয়ে যায়, তুমি এই অর্গানাইজেশনের বাইরে কিছু করতে পারবে না। হ্যাঁ। এটা তো আমাদের দরকার নেই, তাহলে সেটাই করছি। এটা আমাদের দরকার নেই। মানে একদম। তুমি নিজের জীবিকার জন্য যে কাজটা করছো সেটা করো, হ্যাঁ। কিন্তু তুমি আমাদের অর্গানাইজেশনের মধ্যে থাকো। হ্যাঁ, এইটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হবার যে ওই মেথডটা, সেটাই করছি, সেটাকেই আমরা বলছি এক্সকিউবেশন। এটা রয়েছে, এটা জার্মানিতে এদিকে ওদিকে হয়েছে, ইন্ডিয়াতেও কয়েকটা ব্যাঙ্গালোর চেষ্টা করছে লোকে, এখনো এটার নাম বেশি কেউ শোনেনি, এখানে তো শোনেইনি। কলকাতায় আইআইটির ইয়েতেও কেউ ইনকিউবেশন নিয়েই লড়ছে, এখনো এক্সকিউবেশন কেউ বলেনি। কিন্তু আমি যখন এটা, যেহেতু আমাদের কাজটা অনেক এরকম লোককে নিয়ে, সেই জন্য আমি দেখতে পেলাম খুব, যাদেরকে আমি বার করে নিয়ে আসতে হবে না, তাকে ফুল ফ্রিডম, সে এখন যা করছে করবে, কিন্তু তার সঙ্গে একটা আমি পার্টনারশিপে আমরা একটা কোম্পানি করে নিলাম, হ্যাঁ, একটা ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি। কিন্তু মানে স্টার ইন্ডিপেন্ডেন্ট না, কোম্পানি এবার বলছি তার না, প্রথমত তার ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি। এটা আমরা যেটা লঞ্চ করছি, একদম এটা লঞ্চ করছি, এটা ডিসেম্বরের মধ্যে আমরা 20 জনকে নিয়ে প্রথম ব্যাচটা লঞ্চ করছি। প্রথম তুমি আমার কথাটা না, এর মধ্যে একটা এটা জিনিস হচ্ছে আছে, এটা প্রথমত শিক্ষা প্রোগ্রাম। এই যে ব্যাচ লঞ্চ করছি মানে, তাই জন্য আমি ফিরে এলাম তোমার মিমিডিয়েটাতে, যে পোস্ট গ্রাজুয়েট না করে এই ধরনের জিনিস করুক। এটা প্রথমত পোস্ট গ্রাজুয়েটের অল্টারনেটিভ হিসেবে দেখুক। সে কোনো ব্যবসা করব, বড় হব, সফল হব, পয়সা করব, সেটা প্রথমত নাই দেখুক। একদম একটা এডুকেশনাল প্রোগ্রাম। কিন্তু এডুকেশনাল প্রোগ্রামটা কি, আমি কোনো সার্টিফিকেট, ওদের ভাষায় স্টার্ট আপ বলে ওরা। হ্যাঁ, স্টার্ট আপ তো একটা ভাষা আছে, স্টার্ট আপটাই এটা একটা। হ্যাঁ। কিন্তু এই আমি 3 বছর দিচ্ছি, একটা নিজের একটা কিছু একটা করার চেষ্টা করছি। তার মানে একটা কি করার, প্রথমত একটা কোম্পানিও করছি। কোম্পানি করছি না করছি সেটা লিগাল ব্যাপার, স্ট্রাকচারিংয়ের ব্যাপার। একটা কোম্পানিও তৈরি হচ্ছে, তার নিজের একটা কোম্পানি, সেই কোম্পানিতে আমরা স্টেক হোল্ডার হয়ে গেলাম প্রথম। এই যে আমরা স্টেক হোল্ডার হলাম মানেই আমরা কর্মযোগ আর আইআইটি খড়গপুর রিসার্চ পার্ক, এই দুটো জিনিসকে পেয়ে গেল একসঙ্গে। এটা একটা বড় ব্যাপার। তার বদলে সে একটা শেয়ার দিল আমাদের, তার কোম্পানির থেকে আমাকে একটা শেয়ার দিল। এই যে আমরা 20 জনকে করছি, এই 20 জনকে মেন্টার করছি, তোমার মতন কয়েকজন লোক আমাদের সঙ্গে জুড়লো, তারা মেন্টার প্যানেল হয়ে গেল। তারা এদেরকে মেন্টার করছে বলে তারা ইন্ডিভিজুয়ালি আবার ওই কোম্পানিগুলোতে শেয়ার পাচ্ছে। বা এই যে আমার ভেঞ্চার নেস্ট যে ওর মধ্যে শেয়ার হোল্ডার হয়েছে, এই ভেঞ্চার নেস্টের কিছুটা পার্সেন্ট শেয়ার হোল্ডার এই সব মেন্টারদের দেওয়া রয়েছে। তাহলে ভেঞ্চার নেস্ট কিন্তু 20টাতে হয়েছে। এই 20টার মধ্যে 3টে 4টে 5টা হয়তো এমন, যেগুলো হয়তো হেলথ কেয়ার রিলেটেড, বা তোমার এমন একটা সাবজেক্ট নিয়ে তারা করছে, এমন একটা বিষয় নিয়ে করছে, তোমার দারুণ আগ্রহ লাগছে, তুমি ওটাতে খুব হয়তো বিশেষ মেন্টারশিপ দিতে পারছো, বা খুব প্যাশন নিয়ে তাকে সাপোর্ট করছো। প্যাশন নিয়ে মানে টাইম হিসেবে হয়তো দিতে পারছো, কিন্তু প্যাশনটা তো ঠিক টাইমের সঙ্গে নয়। তার মানে এ নিয়ে যে সেটাই সফল হবে না। হয়তো আরেকজন ডিকে চৌধুরী আরেকজন রয়েছেন, ডক্টর স্বপন চক্রবর্তী আরেকজন রয়েছেন, এমনি যে প্যানেলে আরও যারা রয়েছেন তারাও এরকম, কে কোনটা নিয়ে করছেন, কোনটা সফল হবে আমরা জানি না, কিন্তু যেটা সফল হলো তার ফলটা সবাই পাচ্ছে। তাহলে এইটা নয় যে কোনো ওরকম কম্পিটিশন নেই, মানে মেটেরিয়াল দিক দিয়ে কম্পিটিশন নেই, যে ও সফল হলে আমার ওটাতে শেয়ার ছিল ওই জন্য আমি রাজা হয়ে গেছি, আর ওরটা বিফল হয়ে গেল, তা নয়। মেটেরিয়াল দিক দিয়ে সবাই গেইন করছে অ্যাজ এ হোল। অ্যাজ আ হোল। আচ্ছা,
ইন্ডিভিজুয়ালি যে যে যেটা করছে তারও একটা ক্রস হোল্ডিং দেওয়া হচ্ছে এর থ্রু দিয়ে পুরো ব্যাপারটার মধ্যে। সে নিজেরটাকে নিয়েই রয়েছে, নিজেরটা সফল হলে তার বড় বিগ উইন হলো, কিন্তু সে যদি কমপ্লিটলি সফল না হলো, আর এই জিনিসটা আমরা একদম বেঁধে দিচ্ছি যে 3 বছর পরে তুমি আউট। যেমন একটা এডুকেশনাল প্রোগ্রাম 1 বছর 2 বছর 3 বছর, এটা 3 বছরেরই প্রোগ্রাম। 3 বছর তুমি এইটার মধ্যে থেকে করবে, গ্র্যাজুয়েট করে যাবে, তারপর নিজে বড় হও, এটা ইন্ডিপেন্ডেন্টলি হোক, না হলে এটা বন্ধ হয়ে যাবে। এটা যদি দেখলে 3 বছরের কিছু হলো না, বন্ধ করে দিলে, যা করছিলে করলে, এটার মধ্যে দিয়ে শেখা তো হলো, এতটা শিখে নিজেরটা যেমন করে বড় করছে করলে। এইভাবে জিনিসটাকে সেট আপ করা, আর তার মধ্যে দিয়ে এর মধ্যে কেউ একটা সফল হলো, যদি খুব বড়ভাবে সফল হয়ে যায়, দারুণ একটা কিছু হয়, সেটার ফল কিন্তু সবাই কিছুটা করে পাবে, যাতে তারা তাই 3 বছরের পরেও মনে হচ্ছে সাপোর্ট করার জন্য কিছু ফাইন্যান্স দরকার, এই দরকার, সেই দরকার, কোনো একটা অন্য কেউ সফল হয়ে গেছে, তার থেকেও একটা যে মেটেরিয়াল রিটার্নসটা আসবে তার কাছে আসবে। এই ধরনের ব্যাপারটাকে স্ট্রাকচার করা হয়েছে মোটামুটি তুমি যে স্পিরিটটা বলছিলে সেটাকে আনার জন্য। কিন্তু এখানে এবারে এটাকে আমরা এক্সকিউবেশন মডেল বলছি। ইনকিউবেশনটা একদম ওই তাকে এনে সদ্যজাত, এটাকে আমরা তাকে স্বতন্ত্রতা দিচ্ছি, ভাই তুমি যা করছিলে সেটা করো, তার সঙ্গে একটা আইডিয়া করো। তো যেমন তার জন্য আমরা প্রথমেই এই সুইচটা করি এবারে আমাদের এই ডিসকাশনটাতে, কারণ এটা বলি যে নবানন্দার মাথায় অনেক নানা রকম আইডিয়া ঘোরে। আইডিয়া মানে সেটাকে নিয়ে ওই যে বলছিল বিজনেস দাঁড় করিয়ে দিয়ে যদি করা যায় একটা কিছু দারুণ এরকম, অথচ আমার বিজনেস ক্যাপিটালিজম সেই নিয়ে হতাশাও আছে, কিন্তু এইটা ঘুরতে থাকে। আমাকে দেখা হলে আচ্ছা এইটা নিয়ে কিছু করা যায়, এটাকে দাঁড় করা যায়, সেটা কিন্তু শুধু যে নিজে বড়লোক হয়ে যাবো সেই জন্য না, সত্যি সমাজে একটা মানে একটা বদলাও, আমাদের ঝাড়খণ্ডী বা হিন্দি ভাষায় যে বলা হয় বিহারে, বদলাও আনার জন্যে। সেই দিক দিয়ে আমি বলছি যে একটা জিনিস নিয়ে আমরা শুরু করার, এটা যে আমরা সুইচ করছি, এখন আমরা এই ফরম্যাটটা ইউজ করব। এটা মানে এইটা যতক্ষণে যাবে ততক্ষণে একটা আইডিয়া নেই। তো প্রথম আমরা যে তোমার ওই একটা আইডিয়া আছে বলছিলে, যেটা ওই জলের ব্যাপারটা, সেটা একটু বুঝি, আর সেটাকে আমরা ওই প্লাম্বিং এর সঙ্গে কানেক্ট করে, আমাদের যে ভদ্র তার সঙ্গে কানেক্ট করে চেষ্টা করব এগিয়ে নিয়ে যাওয়ার। ঠিক, জলের ব্যাপারটা আমি তোমায় বলাও হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ বা চতুর্থ বিশ্বযুদ্ধটা জল নিয়ে হবে। মানে সত্যি করে জলের ক্রাইসিস সাংঘাতিক, এবং আমরা আরবান অঞ্চলে বুঝতেই পারি, সব জায়গাতেই শহরে, ফ্ল্যাটে, এতে সব জায়গাতে জলের সাংঘাতিক ক্রাইসিস। এটার একটা সহজ সমাধান আছে। সমাধানটা হচ্ছে কলটাকে যদি নন কন্ট্যাক্ট করে, মানে মানে অটোমেটিক করে দেওয়া যায়, মানে অপচয়টা কমে যাবে। মানে কলের তলায় তুমি হাত রাখলে জল পড়লো এবং হাত সরিয়ে নিলে জল বন্ধ হয়ে গেল। এটা কিন্তু বড় বড় হোটেল, বড় বড় প্লাজা, সমস্ত জায়গায় রয়েছে, এগুলো রয়েছে। এই জিনিসটা নেই তা নয়, কিন্তু দেখবে এটা ওয়াইড স্প্রেড নেই, অথচ এটা কিন্তু ওয়াইড স্প্রেড হওয়া উচিত ছিল। কারণ হচ্ছে ছোট যে হোটেল, তার তো আরো বেশি জলের সংকট, ঠিক আছে, তার আরো বেশি দরকারি ছিল, কিন্তু সে লাগাতে পারে না। যত ফ্ল্যাটে, ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট গুলো, সেখানে জলের সংকট হয়ে যায়, সেখানে জল গড়গড় করে পড়ে যাচ্ছে। অনেক লোকের কিছুটা তো আমাদের সিভিক সেন্সের অভাব সেটা আছেই, কিন্তু পড়ে যায়। সেক্ষেত্রে এই জলটা যদি আমি ওই জিনিসটা সস্তায় নিয়ে আসতে পারি, কারণ আমি সার্চ করে দেখেছি, এগুলো এক একটা কলের দাম ওই বাজারে 15-20 হাজার টাকা দাম। ওইটা একটা ফ্ল্যাটের মধ্যে 3-4টে কল লাগানো মানুষের পক্ষে সম্ভব না। এখন এটা যদি আমি ওটা 1000, 2, 3, 4 টাকার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু ওয়াইড স্প্রেড করা যায় ব্যাপারটাকে। এবং এইটাতে আমি ডাক্তার হিসেবে প্রথম আমি ইন্টারেস্টেড, ওই জল বাঁচানো তো একটা পার্ট আছে আমার সামাজিক হিসেবে, আরেকটা হচ্ছে এটা রোগ প্রতিরোধ হিসেবে, মানে হাইজিন। হ্যাঁ, হাইজিন, মানে কলটা পায়খানা করে আমি কে যে ভেতরে পায়খানার মধ্যে যে কে কিভাবে কলটাকে ধরছে তুমি জানো না, ওই হাতে বাঁ হাতে ধরছে না ডান হাতে ধরছে কে জানে, ঠিক আছে, ফলে ওইটা থেকে যে রোগ ছড়ায়। এই ট্রেনে যে আমরা যাই, সেখানে কে কিভাবে ওটাকে ভেতরে ঢুকে আসছে। তাছাড়া তো ট্রেনের ফল ভেঙে দিয়ে চলে আসে লোকজন, তো সেই ছেড়েই দিলাম। কিন্তু এই সিভিক সেন্সের এটা বাদ দিলেও, মানে এই ব্যাপারটা হচ্ছে লোককে ট্রেন করা, যেটা কিন্তু একটা এই কোভিড এর সময়তে তুমি দেখতে পেলে নন কন্ট্যাক্টের কতখানি গুরুত্ব ছিল, ঠিক আছে, বিভিন্ন জায়গায় নন কন্ট্যাক্ট। সেই হিসেব থেকে আমার মনে হয় এটা একটা শুধু বিজনেস হিসেবেই আমরা বিরাট বড় করে দাঁড় করাতে পারি, যদি এটাকে ঠিক মতো আমরা সমাজের মধ্যে নিয়ে যেতে পারি, যে এই ব্যাপারটা একটা প্রমিসিং জিনিস, এটা
তাহলে এটাতে এটা নিয়ে আমাদের একটু কথা হয়েছিল, আমি এটাই আগে যখন কথা হয়েছে তখন এটাই বলেছি যে এই টেকনোলজিটা তো অলরেডি আছে। আইআইটি রিসার্চ পার্কের মধ্যে লোকে এমন টেকনোলজি, এখানে কোনো কিছু কথা হলে সবাই ডিপ টেক এখন একটা কথা হয়েছে, মানে এমনি টেকও নয়, এমনি তেমন টেকনোলজি হলে হবে না, ডিপ টেক মানে এমন টেকনোলজি হতে হবে যেটা নাকি একদম খুব ইসোটেরিক, তবেই লোকে এক্সাইটেড হয়, তা না হলে এইসব কথা শুনলে তো কেউই এক্সাইটেড হয়। আইআইটি রিসার্চ পার্কে ওই অলরেডি হয়ে রয়েছে কল, যেটা তো কিন্তু এখানে কথা হচ্ছে যে এটাকে এমনভাবে করা, এই যে হাত নিয়ে গেলেই জল পড়ছে, এটা সবাই দেখেছি, হয়তো সবাই মানে অনেকেই দেখেছে, ওয়াইড স্প্রেড অনেক জায়গায় আছে, কিন্তু ওয়াইড স্প্রেড মানে এত ওয়াইড স্প্রেডও নয়। তার মানে এটাকে ইকোনমিক সলিউশন, এক্স্যাক্টলি, টেকনোলজি এমনভাবে ব্যবহার করা যাতে এটা খুবই কম দামের মধ্যে করা যায়, যাতে আমি তো বলবো 2-3 হাজার থেকেও এমনভাবে যদি করা যায় যাতে এটাই নর্ম হয়ে যায়। হ্যাঁ, সেটা আমরা 2-3 হাজার থেকে শুরু করলে হ্যাঁ, আস্তে আস্তে নিশ্চয়ই আমরা প্রথম প্রোডাকশন কস্টটাকে আমি বলছি যে সেটা এবারে পার্ট অফ দ্য বিজনেস, কিন্তু উদ্দেশ্য মানে পার্ট অফ দ্য বিজনেস স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স কি হবে না হবে সেটা শেষ হয়ে আসছে। হয়ে গেছে। তাহলে এটাতেই আমরা এক্ষুনি এটাই করে নেব। এটাতে আমাদের চেষ্টা করা হবে যে কি করে এটা ওয়াইড স্প্রেড, সব কল মানেই নন কন্ট্যাক্ট, আর কেউ ভাববেই না যে, যেমন এখন রান্না মানে গ্যাস, আর কেউ ঘুঁটে কয়লা ভাবতেই পারে না, সেমনি কল মানে অনেক সময় দরকারও পড়ে, মনে করো তুমি জামা কাপড় কাচবে, একটা কল এমনি সাধারণ কল সেটার সঙ্গে থাকলো, কিন্তু যেটা হাত ধোয়া যেখানে যেগুলো এইগুলো যাতে ওয়াইড স্প্রেড, জলের দাঁত মাজিয়ে আমরা কলটাগুলো দিয়ে দাঁত মাজছি, ঠিক আছে, এই কলটা চলছে, কিন্তু এটা একটা অপচয়, কত যে সাংঘাতিক জলেতে খরচ হয়। হ্যাঁ, তাহলে এইটা একটা আইডিয়া বেরোলো। এটা আমরা যেহেতু এটা প্লাম্বিং রিলেটেড, এটা কোনো প্লাম্বিং এবং ইলেকট্রনিক্স সেটাই হয়েছে, সেটা আমরা চেষ্টা করব যে এমনি প্লাম্বিং এর দিকের কাউকে নিয়ে তাকে ইলেকট্রনিক্স ইত্যাদি এই সবগুলো দিয়ে কি করে সস্তায় আনা যায়, এগুলো আজকে আমরা শুধু ডিসকাস করে নিচ্ছি আইডিয়াগুলো। এগুলোকে নিয়ে আস্তে আস্তে যখন ডেভেলপ করা হবে সেগুলোকে নিয়েও ভিডিও হবে এই মোডে, তাহলে আইডিয়াগুলো কি করে মানে এগুলো না হলো বুঝতে পারা যাবে। আজকের দিনটা হয়তো হিস্টোরিক হবে, যেদিন দেখা যাবে যে এই দিন থেকে আইডিয়াটা বেরিয়েছিল। নেক্সট আর একটা কিছু যে তোমার বিভিন্ন আইডিয়াগুলো, এই আইডিয়াটা আমি সৌরভ তাকে এখন আর মনে করতে পারবে না, কারণ সৌরভের খুব ছোটবেলাতেই তিনি মারা গেছেন। ডক্টর CN চক্রবর্তী ওদের পাড়াতেই থাকতেন, মানে ওই ধানবাদে, আপনি তো আমাদের ঠিক মানে ওই SSLNT কলেজের পিছনে থাকতেন। সেই CN চক্রবর্তী যখন মারা যান, উনি আমাদের সঙ্গে খুব ক্লোজ ছিলেন, ছিলেন আমাদের দূর সম্পর্কের আত্মীয় ছিলেন। তার বাড়িতে তার মৃতদেহটা রাখা রয়েছে, তখন আমার মাথায়, তখন আমি ডাক্তারি ভর্তি হয়েছি, তখন আমার মাথায় হলো যে যদি এই লোকটাকে মানে বাঁচানোর অন্য একটা পদ্ধতি, আমরা CPR দিই কিভাবে, CPR মানে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, যেটাকে বড় মানে আপনারা দেখেছেন। হ্যাঁ, এটা এরকম একটু ভালো করে বুঝিয়ে দেয়। CPR বলা হয় কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, মানে বুক চেপে 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 মানুষকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। মানে যখন হয়েছে বা জলে ডুবে গেছে বা হার্ট অ্যাটাক হয়েছে বা অ্যানেস্থেসিয়ার গন্ডগোল হয়েছে ইত্যাদি সময়, ওটিতে, এই সমস্ত সময়টা করা, এবং বেশিরভাগ সময় ওটিতে তো সফল হয়ই, জলে ডুবলেও সফল হয়। এই মানে এটা একটা টেকনিক, আর এটা একটা হার্টটাকে চালু করার চেষ্টা ওপর থেকে চেপে চেপে, তাতে অনেক সময় পাঁজরটাজরও ভেঙে ফেলতে হয়। আমি এইটা ভেবেছিলাম যে যদি এটাকে পরোক্ষভাবে করা যায়, যে ব্লাডটাকে হার্টের দিকে চালিত করে, এটা আমি বানিয়েও ফেলেছিলাম। ইনফ্যাক্ট আমি বাড়িতে, আমি আর আমার স্ত্রী মিলে এই যন্ত্রটা বানিয়েও ফেলেছিলাম। আমার বউ প্রায় আমাকে বকাবকি করে, তোমার দ্বারা কিচ্ছু হবে না, কারণ তুমি সব বানাও এবং সেগুলো সব ঘরে পচে নষ্ট হয়ে যায়, আর কিছু হয় না, তুমি সেগুলো। সত্যি আমি একটু ওই লেথার্জিক টাইপের যাকে বলে সেরকম হতে পারে, মানে একটা জিনিস হয়ে গেল মানে তখন আমার এক্সাইটমেন্টটা চলে গেল, তৈরি হয়ে গেল তখন আর না। এটা খুব কমন, মানে একটা জিনিসকে প্রোডাক্টাইজ করাকে বলা হয় এন্ড গেম বিজনেসের ক্ষেত্রে। ওটা যে ইনোভেটর তার সবসময় ওই প্রবণতাটা থাকে না, ওটার মধ্যে ওই মজাটা নেই, একটা প্রবলেম সলভ করার মধ্যে। তো ওইটা আর নিয়ে আমি এগোইনি, সেটাই আমি তোমাকে বলেছিলাম। তো সেইটা দেখলাম অন্য একজন ডাক্তার, সে তার নাম আমি করব না, এবং তিনি খুব একটা ভালো তো তিনি ভালো বিজনেসম্যান, তিনি ভালো প্রসার টসার করেছেন। তো তিনি আমেরিকা থেকে ওরকম একটি যন্ত্র আনিয়েছেন, যে যন্ত্রটা দিয়ে তিনি নাকি ওই হার্ট অ্যাটাক মানে এই না করিয়ে, এই সব কি বলে, সিপিআর না করে, সিপিআর নয়,
ওই Stent. অ্যাঞ্জিওপ্লাস্টি স্টেন্ট ইত্যাদি না করে হার্ট অ্যাটাক খুলে দেওয়া যায়, এটা সঠিক তো পদ্ধতি বলেই আমার মনে হয়নি, এবং এটা সম্ভব না। কিন্তু ওই রিসাসিটেশনটা কিন্তু সম্ভব। ওইটা আমি অনেক দিন ধরে সেই সময় ভেবেছিলাম, আমি তখন মানে ডাক্তারিতে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে, তো এইটা কিন্তু সম্ভব। এই তো এটাতে আর একটু একটু যতটা টাইম আছে তার মধ্যে একটু ডিপে গিয়ে দেখি যে এটাতে আমরা বলছি যে সিপিআর করলে যা হচ্ছে, সেটা হচ্ছে আমি ঠিক করছি মানে মানে একটা পাম্পের, মানে যেরকম আমরা ব্লাড প্রেশার পাম্প করি ওইরকম জিনিস দিয়ে আমরা পায়ের ব্লাডটাকে যদি উপর দিকে তুলে দিয়ে আবার সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম, আবার করে পাম্প চালিয়ে তুলে ছেড়ে দিলাম, আবার তুলে, তাহলে ভেতর থেকে হাড়টা তো পাম্প করছে, এবং সেই হাড়টা যদি পাম্প করে তাহলে পাম্প করতে করতে হাড়টাকে যা অ্যাজ ইফ আমরা হাত দিয়ে পাম্প করে, মানে যেটা সিপিআরেও যেটা করার চেষ্টা হচ্ছে সেটা হাড়টা তখন নড়ছে, নড়ে ওটা চালু হয়ে যাবে, এইরকম একটা। তো সেটা এই ধরনের কিছু হবে যে যেমন ওই ব্লাড প্রেশার মাপার জন্য যেমন হয়, ওই যন্ত্র দিয়ে আমি বানিয়েছিলাম, ব্যাপারটা করেও ফেলেছিলাম ওটা। আচ্ছা। ওটা কতগুলো আমার পক্ষে অসুবিধেও, সেটা হচ্ছে এটার কতগুলো এথিক্যাল কমিটির পারমিশন লাগে, একজন মরা মানুষ সদ্য মরেছে তাকে দিয়ে তার উপরে এটা এক্সপেরিমেন্ট করা ইত্যাদি ইত্যাদি কতগুলো প্রবলেম থাকে, সেগুলো আর আমি এগোতে পারিনি আর কি। সেই সব চেষ্টা করা যেতে পারে। তাহলে এইটা আরেকটা উপায় হলো আমাদের, এইটা শেষ হয়েছে। তাহলে সেকেন্ড একটা আইডিয়া বেরোলো, এটা যে কেউ যে হেলথ কেয়ার লাইনে কোনো কাজ করছে তাদের সঙ্গে মিলে এইটাকে আমরা চেষ্টা করবো। নেক্সট পাওয়া যাক। আচ্ছা, এরকম আরো আইডিয়া তোমাকে আরো কি কি সেদিন বলেছিলাম, ও হ্যাঁ মশারির কথাটা বলছি। মশারির কথাটা হচ্ছে যে আপনারা আমরা যে এখন ওই এগুলো কিনি, কি বলে অ্যালুমিনিয়ামের প্যাকেটে খাবার কিনি আমরা দেখেছি, ওইটা দেখে আমার মাথায় এসেছিল। ওইটা দেখে তারপরে আমি ওইটা আরো ভালোভাবে দেখলাম, সেটা হচ্ছে রেলওয়ে স্টেশনে অনেকে ওইটা দিয়ে বিছিয়ে শোয়। ঠিক আছে, অ্যালুমিনিয়াম প্যাকেট বলতে যে প্যাকেটে খাবার কেনা হয় তার ভেতরে একটা অ্যালুমিনিয়াম মানে ফয়েল একটা থাকে, প্লাস্টিকের উপরে কোটিং থাকে, ভেতরে অ্যালুমিনিয়াম ফয়েল থাকে। তো ওইটা আর এই প্লাস্টিকের এইগুলোরই কোথাও থেকে ওই যে স্টেশনে বিক্রি হয়, মানে এগুলোরই প্যাকেট তৈরি হওয়ার আগে যে লম্বা শিটগুলোর থেকে কেটে প্যাকেট তৈরি করে, সেই শিটগুলোকেই আজকাল দেখি বিক্রি করে, লোকে পেতে শোয়। এইটা থেকে আমার ওই আইডিয়াটা এসেছিল যে ওইটাতে যদি আমি একটা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে রেখে দিই, দুটোকে পেস্ট করে দিয়ে দুদিকে, প্লাস্টিকের দিকটা অ্যালুমিনিয়াম দিকগুলো বাইরে রইলো, দিয়ে ওটাকে আমি যদি পারফোরেট করে দিই এবং জাস্ট মশা ঢোকার মতন একটু ফুটো রাখলাম, মশাটা ঢুকতে পারবে, জাস্ট ঢুকতে পারবে। যেই মশাটা ঢুকতে যাচ্ছে, এমনিতে তো আমি দুদিকে ওটাকে কানেকশন দিয়ে রেখেছি বাইরের দিকে, এবার তখন সার্কিট কমপ্লিট হচ্ছে না, কিন্তু মশাটা যখন ঢুকতে যাচ্ছে তখন মশাটার মাধ্যমে সার্কিটটা কমপ্লিট হচ্ছে, মশাটা পুড়ে যাচ্ছে। আচ্ছা, এইটা তো আপনারা দেখেইছেন, ওই র্যাকেটগুলো দেখেইছেন করে, র্যাকেটগুলোতেও যেটা হয়। আচ্ছা, সেটা তো ওই র্যাকেটগুলোর ফান্ডা দিয়েই মশারিটা তৈরি করা। খালি এটাতে আমার একটাই জিনিস মনে হচ্ছে যে ওই সারা রাত যদি ফটফট করে ওই মশাগুলো ফাটে তাহলে ডিস্টার্বেন্স হতে পারে, সেটাকে কি করে আরো মজাদার জিনিস করা হয়, ওই আওয়াজটাকে মধুর, সেটা করা যেতে পারে কিনা সেগুলো তখন চিন্তা করে। এইরকম এইসব মানে ওর সঙ্গে আমার ইত্যাদি ইত্যাদি সব মাঝে মাঝে আজগুবি বলা উচিত নয়, এগুলো তো এইসবের মধ্যে দিয়েই তো কোনটা আজগুবি কোনটা কি সেটা কি আর সেই মানে অ্যাটলিস্ট এটা ওই বিষাক্ত যেগুলো আমরা ব্যবহার করি, মশার ধোঁয়া টোয়া, ওগুলোর থেকে তো অনেক বেটার ব্যাপারটা। কারণ ওই ধোঁয়ায় আমি নিজে শুতে পারি না, কিছুক্ষণ পরে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, ওই ধোঁয়া মানে সত্যি সত্যি ধোঁয়াগুলো কষ্টকর। আর যে ধোঁয়াগুলো ঢাকা যে ব্যাপারগুলো অনেকগুলো ইলেকট্রিকে প্লাগ করে ঠিক ধোঁয়া বেরোয় না, না সেও তো সেই ওই পারমেথ্রিন যেগুলো, সেগুলো তো মানে খুব, ওগুলো কি হয় এক্স্যাক্টলি? ওইটাও একটা পারমেথ্রিন যে বলছো, ওইটা কীটনাশক, একটা মানে ইনসেকটিসাইড অ্যাকচুয়ালি। ওইটা ওই ভেপারাইজড হয়ে ছড়িয়ে যায়, ভেপারাইজড হয়ে ছড়াচ্ছে বলে ধোঁয়াটা দেখা যাচ্ছে না, কিন্তু ওটা আমরা ইনহেল করছি, সেটাও খুব মানে ভালো জিনিস তো নয়, আলটিমেটলি কি ভালো জিনিস নয় এইসব। তো ফলে তার যদি অল্টারনেটিভ আমরা এইভাবে ভাবতে পারি, এরকম বিভিন্ন, তো তার অল্টারনেট হিসেবে কি আর, কিন্তু এখন যে মশারি ব্যবহার হচ্ছে, যেটা মশারি হিসেবে ব্যবহার হয়, সেটা তাতে মশা মরবে না, কিন্তু তুমি হয়তো মশার থেকে দূরে থাকো। কিন্তু মশার পপুলেশন কমানোর জন্য যদি তুমি চাও যে আমার বাড়ির চারপাশে মশার পপুলেশনটা কমে যাক, না, এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ এই ধরনের যেই কোনো আইডিয়া কথা হয় তখন যেটা প্রশ্ন ওঠে যে এটা তো কোনো প্রবলেম নেই, এখন তো মশারি আছে, কিন্তু মশারি যে আছে তাতে মশা কমছে না, রোজ দিন টাঙাতে হচ্ছে। কিন্তু এই জিনিসটা ব্যবহার করলে
হয়তো দুদিন পরে মশারিটা টাঙাতেই হলো না, কারণ মশাগুলো আমাকে মিনি মানে ওই এই এই ব্যালেন্স, আচ্ছা এটা হয়ে যাক, এটা তো প্রায় হয়ে এসেছে তোমার। আচ্ছা, না তাহলে এটাতে আমাদের ইয়ে হলো যে মশার মানে মশারি যেটা আমার মশাকে মেরে দিতেও সাহায্য করছে, মানে ওভারঅল মশার পপুলেশন কমছে, তাদের হাত থেকে রেহাই পাচ্ছে। এতে কোনো আমরা যেখানে থাকি সেইখানে মশার পপুলেশন কমে গেলে অন্য কোনো ইকোলজিক্যাল না না মশার পপুলেশন হ্যাঁ হয় আছে আছে, এটা করা এটা হয়েছিল, কিন্তু মানে এটা প্রচার হয়নি, আমরা নিজেরা আলোচনা করেছি। আমার শান্তনু বলে একটি ভাই আছে, ওই সল্ট লেকে, ও একে ব্লকে থাকে, সল্ট লেকের খালটা ওর পাশ দিয়ে গেছে, সেইখানে মমতা মুখ্যমন্ত্রী হয়ে প্রথমেই সল্ট লেকের ওই খালের সমস্ত মশা মেরে ফেলেছিল। সল্ট লেকে ম্যালেরিয়া বেড়ে গেল। কেন কেন? ওই মশাগুলো অ্যানোফিলিস মশাগুলোকে দমন করে। ঠিক আছে, এইদিকে মানে আছে তো ওই ওই সব দিকে প্রোজ এন্ড কনস আছে, কিন্তু এইটাতে তো ইন জেনারেল মশা মরে যাচ্ছে, কোনো মশার পপুলেশন আমরা বাড়াচ্ছি না। ঠিক আছে, আচ্ছা আরেকটা নেক্সট বলছিলে তুমি। নেক্সটটা ওইটা অবশ্য আমাদের ঠিক প্রোডাকশনে আমাদের খুব একটা হেল্পের ব্যাপার না, গভর্নমেন্টের লেভেলে যেটা আমি বলছিলাম যে ওই এক ধরনের জীবাণু আছে, যে জীবাণুটা আমাদের ফাইলেরিয়ার আমাদের হয়। তো আমি আগে ফাইলেরিয়া মানে ওই যে গোদ বলা, পা ফুলে যায়, ফাইলেরিয়া সেটা একটা ওশেরিয়া ব্যাংক্রপ্টি বলে একটা পোকা আছে, মানে কৃমি। সেই কৃমিটা ওই মশা কামড়ালে আমাদের শরীরে ঢোকে এবং মাইক্রোফাইলেরিয়া বলে, সেটার লার্ভাটা ওখান থেকে এর মধ্যে ঢুকে তারপর সেটা অ্যাডাল্ট ফর্মে যায় এবং আমাদের ওই লিমফ্যাটিক্স এর মধ্যে জমে গিয়ে তখন ওই সেখান থেকে লিমফ্যাটিক ড্রেনেজ বন্ধ হয়ে যায়, পা ফুলে যায়। সেটা আরো অনেকভাবে হয়, লাংসে গিয়ে ট্রপিক্যাল ইওসিনোফিলিয়া বলে একটা হাঁপানির রোগ হয়। তো সেই জিনিসটার এর জন্য আমি ওই ফাইলেরিয়ার ওষুধের সঙ্গে না জেনে ডক্সিসাইক্লিন বলে একটা অ্যান্টিবায়োটিক ইউজ করতাম। কেন করতাম আমি জানি না, আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে হয়েছিল যে ডক্সিসাইক্লিন ওর সঙ্গে অ্যাড করলে ওই ফাইলেরিয়াটা তাড়াতাড়ি সারে। এটা আমি জানতাম না কেন, পরে আমি এটা পড়াশুনো করলাম। এখন তো নেটে মানে অনায়াসে তুমি ভালো করে যে কোনো জিনিসটা পড়তে পারো। হঠাৎ আমি নেটে ওই সেটা হচ্ছে উলব্যাচিয়া বলে একটা ব্যাকটেরিয়া আছে, ওই ব্যাকটেরিয়াটার সঙ্গে ওই উচেরিয়া ব্যাংক্রপ্টি যে কৃমিটা, ওর একটা সিম্বায়োটিক রিলেশন রয়েছে। ওই ব্যাকটেরিয়াটা যদি রক্তে থাকে তাহলেও বেঁচে থাকে, ওই ব্যাকটেরিয়াটা রক্তে না থাকলেও বাঁচতে পারে না। আমি যদি ব্যাকটেরিয়াটাকে মেরে দিই, ব্যাকটেরিয়াটা মারার ওষুধ হচ্ছে ডক্সিসাইক্লিন। এবার আমি যদি ডক্সিসাইক্লিন দিয়ে ব্যাকটেরিয়াটাকে মেরে দিই এবং এদিক দিয়ে উলব্যাচিয়াকে উচেরিয়া ব্যাংক্রপ্টিকে মারার জন্য কৃমির ওষুধটা দিয়ে দিই, ডাইথেল কার্বামাজিন বা আজকাল তো আইভারমেকটিন বলে একটা ওষুধ যার জন্য নোবেল প্রাইজ পেয়েছে, সে পরে আরেকদিন আলোচনা করা যাবে, সেই সব দিয়ে দিই, তাহলে খুব তাড়াতাড়ি ফাইলেরিয়া সেরে যায়। আমি কেন সারতো তখন জানতাম না, এখন কিন্তু জানি। ওই উলব্যাচিয়া ব্যাকটেরিয়াটাকে আমি ডক্সিসাইক্লিন দিয়ে মেরে দিচ্ছিলাম অজান্তেই। ঠিক আছে, ফলে ওই আমার অ্যান্টিফাইলেরিয়াল ওষুধগুলো ভালো কাজ করছিল। এই উলব্যাচিয়া যে ব্যাকটেরিয়াটার বিভিন্ন স্পিসিস আছে, একটা স্পিসিস মশাকে ইনফেক্ট করলে সেই মশাটা ওই রেজিস্ট্যান্ট টু ডেঙ্গু হয়ে যায়, মানে সে আর ডেঙ্গুর জীবাণু ক্যারি করতে পারে, ডেঙ্গুর জীবাণুটা ভাইরাসটা তার শরীরে আর করতে পারে না, ঢুকতে পারে না, মানে ওর ডেঙ্গুর জীবাণু রেজিস্ট্যান্ট হয়ে যায় সেই মশাটা। ওই ব্যাকটেরিয়াটা যদি ইনফেক্ট করে সেই মশাটাকে, তো অনেক দেশে, ব্রাজিলে, সিঙ্গাপুরে, আরো কতগুলো দেশে এটা গভর্নমেন্ট থেকে প্রোগ্রাম নেওয়া হয়েছে যে মশাদেরকে ওই উলব্যাচিয়া দিয়ে ইনফেক্ট করে দিয়ে ছাড়া হয়েছে, এবং সম্ভবত সফলও হচ্ছে তারা, তাদের ডেঙ্গু কমে গেছে। কারণ ওই মশাগুলো ডেঙ্গু রেজিস্ট্যান্ট হয়ে যায়, ওদের মানে ডেঙ্গুর ব্যাকটেরিয়া ভাইরাসটা ওই মশাগুলোকে ইনফেক্ট করতে পারে না, এবং ওই মশাগুলো তো ডেঙ্গু ভাইরাস ক্যারিয়ার হয়ে যায়, ক্যারিয়ার হয়ে গিয়ে আমাদের কামড়ালে ডেঙ্গু হয়। কিন্তু ওই মশাগুলো ওই উলব্যাচিয়া দিয়ে ইনফেক্টেড হয়ে গেলে ডেঙ্গুর ভাইরাস ওকে মানে ইনফেক্ট করতে পারে না। তো এখানে আইডিয়াটা হচ্ছে ওই যেটা বলছো উলব্যাচিয়ার ওই যে পার্টিকুলার স্ট্রেনটা বা যে ইয়েটা, সেটাকে কালচার করা বা সেটাকে মশার মধ্যে ঢুকিয়ে দেওয়া, কিন্তু তার জন্য ওটা প্রথমত ওটাকে কালচার করতে হবে, তৈরি করতে হবে। এই সার্ভিসটা যদি কেউ ডেভেলপ করতে পারে তাহলে সেটা গিয়ে বিভিন্ন গভর্নমেন্টাল লেভেল ছাড়া খুব মুশকিল। না, গভর্নমেন্ট তো ইমপ্লিমেন্ট করবে, জিনিসটার জন্য পয়সা দেবে। আমি বলছি এটা সাধারণ লোক পয়সা দিয়ে হয়তো কিনবে না, কিন্তু এটা গভর্নমেন্ট কিনবে। মিনস বিভিন্ন মিউনিসিপ্যালিটি হচ্ছে যে এই ব্যবসাটা শুরু করলো তার ক্লায়েন্ট হয়ে গেল প্রত্যেক মিউনিসিপ্যালিটি। দারুণ ভালো ব্যবসা, মানে তাকে গিয়ে এটা B2C মডেল নয়, মানে এটা টুথপেস্ট বিক্রি করার মতন সবাইকে তো বিক্রি করছি না, কিন্তু এটা আমি সরকারকে বিক্রি করব,
বিভিন্ন আর একবার যদি অনুমোদিত হয়ে গেল জিনিসটা হচ্ছে, তাহলে তো এটা করার জন্য কি কি ধরনের লোক লাগবে? এটা করার জন্য তোমার মাইক্রোবায়োলজিস্ট লাগবে, উঁচু লেভেলের মাইক্রোবায়োলজি তোমার ইয়ে লাগবে। তবে এটা আরেকটা ভাবেও করা যেতে পারে, যারা বানিয়েছে তাদের কিনে নেওয়া যেতে পারে, মানে ব্রাজিল বা সিঙ্গাপুর। সেটা তো ট্রেড হয়ে গেল, কিনে নিয়ে খালি দিচ্ছি এটা, সেটা তারা বানিয়েছে, তারা করছে, সেটা ট্রেডিং এর ব্যবসা হলো। কিন্তু সেটাকে এখানে কি করে কালচার করা যায়, কি করা যায়, সেটা করতে গেলে এবার মাইক্রোবায়োলজির এই সব তো ডিপার্টমেন্ট তো আছেই, আইআইটি খড়গপুর মানে এটা কি যে ধরনের লোক এটাকে নিয়ে করতে পারবে হচ্ছে যে কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হোক বা যাই, একটু মেডিকেল লাইনের লোক হলে তার হয়তো সুবিধা হবে, নাকি না? না, এটা অ্যাবসলিউটলি তোমার মানে হাই হাই লেভেলের। না, সেটা তো ধরো এক্সপার্টিসটা ওখান থেকে হ্যাঁ আসবে, হ্যাঁ, কিন্তু কাজটা নিয়ে দৌড়ানোর জন্য দৌড়ানোর জন্য আমাদের দৌড়তে হবে। এটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের এই জ্ঞানটা দেওয়া খুব মুশকিল। মানে এতটা হাই লেভেলের জ্ঞান মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেটা হয়তো আমাকে গিয়ে বোঝাতে হলো। না, বুঝিয়ে দেওয়া তো, কিন্তু ব্যবসাটাকে আমরা মানে মনে করো মুখ্যমন্ত্রীকে বোঝাতে হচ্ছে। না, তখন তো সেটার জন্য তো রয়েছে, তাই জন্যই এই মডেলটা। সে কিন্তু ব্যবসাটা দাঁড় করানোর জন্য আরো 50টা জিনিস করতে হয়। সেইটা যে বলছি, যেটা ওই এক্সকিউবি যাকে, সেটা ভাবতে গেলে যে কোনো মানে আমার একদিকে মনে হচ্ছে মিউনিসিপাল লেভেলে যারা এই ডেঙ্গু নিয়ে কাজ করছে বা এই সব কোনো যার মধ্যে খুব উদ্দীপনা আছে, একটা ব্যবসাকে দাঁড় করানোর জন্য একজন লাগে যে 24 ঘন্টা ওই কাজটাই করছে, ব্যবসা দাঁড় করানোর কাজটা, তাকে তো আমরা মেন্টর করার জন্য এই জিনিসটা হলো। আচ্ছা, এটা হলো একটা লাস্ট আর একটা ফাইনাল আইডিয়া কিছু হোক। তারপরে আজকেও সময় কম। হ্যাঁ, আজকে ওটা বলি শেষ করি। আরেকটা কি তোমায় বলেছিলাম, গাড়ির কথা বলছিলে কিছু একটা। গাড়ি, যেটা যদিও একটা ডিসকাশন হচ্ছিল এর আগে, যেটা এটার মধ্যে এতটাই পোটেন্সি আছে, মানে এতটাই আছে যে এটা কি ভিডিওতে বলে দেওয়া উচিত, তাহলে আইডিয়াটা নিয়ে কে কি করে ফেলবে, আইডিয়ার খুব বড় আইডিয়াটা হতে পারে এটা হয়তো। সেটা অবশ্যই যারা শুনবেন তারা বিচার করবেন যে আইডিয়াটার মধ্যে কতটা পোটেন্সি আছে, নাকি এটা নিছকই পুরনো আইডিয়া, অনেকেই ভেবেছে কিন্তু কোন জায়গায় এটার দম আছে সেটা বলে না। আমি এটাই বললাম যে এই ধরনের আইডিয়া যেটা ব্যবহার করে একটা গাড়ির যে পুরো অটোমোবাইল ইন্ডাস্ট্রি, সেটাতে একটা রেভলিউশন আনা যায়, সেই ধরনের আইডিয়া শুধু আইডিয়ার জোরে তো হয় না, আর অনেক ইমপ্লিমেন্টেশনে লাগে। সেই জন্য আইডিয়াটা আমরা এখানে ছেড়ে দিলে দেখা যাবে কি হয়। যদিও অনেক সময় বলা হয়েছে যে আইডিয়া মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টিটাকে পেটেন্ট করে, যেটা বলছিল যে এইরকম আইডিয়া তো পেটেন্ট করে ছাড়া উচিত। কিন্তু যেহেতু অনেক কিছু করতে হবে এটা করার জন্য, আর এই আমাদের যা সময় আছে এখন, তাতে মানে আজকের পডকাস্টের কথা বলছি না, এই জীবনটাতেই যে সময়টা আছে, তার মধ্যে আইডিয়াটা নিয়ে যদি আপনাদের মধ্যে যে কেউ যদি মনে করেন যে আইডিয়াটা চুরি হয় নাকি, আইডিয়া তো আমাদের মাথায় কোথাও না কোথাও থেকে আসছে, মানে নবনদার মাথায় তো কোথাও থেকে ইন্সপিরেশন হয়ে এসছে। তো সেই জন্য যদি কেউ আইডিয়াটা চুরি বলছি না, আইডিয়াটা দিয়ে ইন্সপায়ার্ড হয়ে নিয়ে এগিয়ে আমাদেরকে ভুলে গিয়ে একদম একটা গাড়ি দাঁড় করিয়ে দারুণ সম্ভব না, ওটা ওই যে টাটার পক্ষে সম্ভব। ওটা মানে না, আমি বলছি টাটাই যদি কোনো কোম্পানিও যদি বিরাট বড় কোম্পানি আইডিয়াটা নিয়ে করে ফেলে, আমাদেরকে ভুলেই গেল, তাতেও কোনো অসুবিধা নেই, গেল তো গেল, রেকর্ড তো হয়ে গেল আজকে। যাই হোক, সেটা টাটা করবে না চীনের কোনো কোম্পানি করবে আমি জানি না, ঠিক আছে, বা হয়তো ইলন মাস্ক করলো। যাই হোক, সেটা হচ্ছে আমি এই সময়ের মধ্যে বলতে পারবো না, এটা অনেকটা তো আমরা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে গাড়ির যে ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনের যে মানে ডিফেক্টটা আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনে পিস্টনটা একবার ওপরে ওঠে আর একবার নিচে নামে, এইটাতে কিন্তু ইনার্শিয়াটা বারবার ব্রেক হচ্ছে। এইটা যদি ওই ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনের আমরা এমন একটা ব্যবস্থা করতে পারি, যে ব্যবস্থাটা খুব আমার নিজের কাছে ক্লিয়ার নয় যে কিভাবে ওই আগুনটা লাগাতে হবে, কিভাবে করতে হবে, কিন্তু সেটা ওই যে করতে পারি, যেটা মানে ওইটা না করে জিনিসটা ঘুরবে, তাহলে পরে এই ইনার্শিয়াটা ব্রেক হবে না। মানে ব্যাপারটা হলো যে এটা আমি যখন শুনলাম মনে হলো নিশ্চয়ই এই এতটুকু ব্যাপারটা অনেকেই শুনেছে, অনেকেই হয়তো ভেবেছে যে এটা তো অবভিয়াসলি একটা জিনিসকে থামাতে হচ্ছে, পিস্টনটা যখন মানে ওপর নিচে করছে, ওটা গিয়ে প্রথমে থামছে, তারপরে আবার এদিকে আসছে, আবার এদিকে যাচ্ছে, একটা পেন্ডুলামে যা হয়, মানে এটা ইনার্শিয়াটা বারবার ব্রেক হচ্ছে। হ্যাঁ, ডিসেলারেশন হচ্ছে একটা থামার জন্য, মানে উল্টো দিকে আসার জন্য ওটা প্রথমে জিরোতে আসতে হচ্ছে, তারপরে সেখান থেকে আবার সে এদিকে আসছে, আবার জিরোতে আসছে, আবার অন্যদিকে যাচ্ছে। এই যে
কোনো কিছুকে ডিসেলারেট করার জন্য, মানে থামানোর জন্য, ফুয়েল এফিসিয়েন্সি অনেক কমে যাচ্ছে। ফুয়েল এফিসিয়েন্সি কমে যাচ্ছে, এটাকেই যদি একটা কন্টিনিউটির মধ্যে রেখে কিছুভাবে করা যায় সেটার কথা হচ্ছিল। এবার সেটা নিয়ে ছোট্ট করে কন্টিনিউটি রাখার জন্য, এটা এত দূর হয়তো আরো অনেকে ভেবে থাকেছেন আইডিয়া হিসেবে, কিন্তু এটাকে কিভাবে করা যায় সেটা নিয়েও কিছু আইডিয়া ভেবেছিলে, সেটাও যদি আমরা ডিসকাস করি তাহলে বুঝতে পারা যাবে যে সেটা হচ্ছে মানে ওই সিলিন্ডারগুলো কোনো একটা যেটা সিলিন্ডারটা যেটা ভেতরে পিস ঘোরে, এবং সেই সিলিন্ডারটা থেকে যদি আমি আজকের দিনে সম্ভব সেন্সর দিয়ে ইয়ে করে কোনো রকম ভাবে ফুয়েল ইনজেক্ট করতে পারি, এবং সেই সময় সেইটুকুর জন্য খুললো, এবং তারপরে ওখানে যেভাবে বলছিলে যেমন জেট প্রপালশন দিয়ে ইগনিশনটা, তারপর সেখানে জেট প্রপালশনে এটা বেরিয়ে গেল। তো এরকম কিছু ব্যাপার রয়েছে, জেট প্রপালশন দিয়ে নিয়ে যাওয়া, একটা কন্টিনিউয়াস মুভমেন্টের মধ্যে আনা, এটাকে নিশ্চয়ই ডেভেলপ করার জন্য চিন্তা ভাবনা। আমি শিওর আবার এটা যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে আইআইটি খড়গপুরে, সেখানে এই নিয়েই ইন্টারনাল কম্বাসশন নিয়েই কত কিছু কাজ হয়েছে, পেপার লেখা হয়েছে, তারা আরো ভালো করে ডিপে গিয়ে এটা নিয়ে ডিসকাস করতে পারেন। আমাদের এইটা শুনে যদি মনে হয় যে নিছকই না এত কিছু হয়েছে, হয় না, তাহলে আলাদা কথা, সেই রকম কমেন্ট থাকলেও দিতে পারেন। আবার কেউ হয়তো সেই কমেন্ট দিলেন, সেটা শুনে অন্য কেউ বলতে পারেন না না এটা শুনে তো সেই জন্য আমাদের উদ্দেশ্য এইটার ক্ষেত্রে যে এটাকে নিয়ে কতটা এগোনো যায়, কোনটার থেকে কোন আইডিয়াটা কতটা ফলপ্রসূ হবে, বা কতটা একদম আমাদের এখানে ল্যাব টু মার্কেটের কথা হচ্ছে, একদম ল্যাব থেকে নিয়ে বাজারে চলে যাবে, সেটা দেখা যাবে, কিন্তু শুরু তো কোথাও করতে হবে। সেই হিসেবে আমাদের একটা বেশিরভাগ জায়গাটা আমার ডাক্তারির বাইরেই হলো আলোচনা, শুধু ডাক্তারিতে ওই মশা এবং, তবে হ্যাঁ কলের ব্যাপারটা কিন্তু আমি সত্যি সত্যি ডাক্তারির জায়গা থেকেই ভেবেছি, কারণ নন কন্ট্যাক্টার ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রে অনেকখানি মানে কাজে আমরা কোভিডের সময় সেটা যথেষ্ট নিজেরাই মানে এক্সপিরিয়েন্স করেছি, কেউ টাচ করতেই ভয় পেত কিছু সেই সময়তে। তো সেটা থেকে বোঝা যায় যে আমরা নিজেদের ছোঁয়াতে কত ভাইরাস কত ব্যাকটেরিয়াকে শরীরে নিয়ে চলে আসি। সেখানে নন কন্ট্যাক্ট যদি কলের ব্যবস্থা করা যায় তাহলে সেটা অনেক। না, আমি যেটা একটা বলবো যে তোমার যেহেতু তোমার মতন একটা মানে তোমার বুদ্ধিটা সবসময় কিলবিল কিলবিল করে, তো একদম এত জিনিস নিয়ে, সেই জন্যে তোমার এক্সপিরিয়েন্স থেকে, বিশেষ করে আমাদের শরীরটাকে তুমি এত মানে কাছের থেকে দেখেছো এতদিন ধরে, আমাদের শরীরটার মধ্যে যে নানা রকম ব্যাপার এত রকম ভাবে হচ্ছে, সেটা দিয়ে ইন্সপায়ার্ড হয়ে, অথচ শরীরের বাইরের বিভিন্ন জিনিস কিভাবে করা যায়। এইটা একটা মজার ব্যাপার, মানে তাই বলি শেষ করছি, এটা একটা গল্পই হবে, এটাতে আলটিমেটলি কোনো তার কিছু লাভ নেই। সেটা হচ্ছে যে তখন আমি জয়েন্ট এন্ট্রান্সের জন্য পড়ছিলাম, এবং সিসি চ্যাটার্জির বই থেকে ওই ফিজিওলজি পড়ছিলাম, যে আমাদের টেস্ট কিভাবে তৈরি হয়। টেস্ট বার্ডের মধ্যে যখন ওই কোনো খাবার পড়ে, সেই টেস্ট বার্ডের মধ্যে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালের মতো তৈরি হয়, সেটা নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে পৌঁছে, এবং সে আমরা টেস্টটা পাই। তখন একটা অদ্ভুত ব্যাপার আমার মাথায় এলো, তাহলে এটা দিয়ে তো আমি একটা অদ্ভুত ব্যাপার করতে পারি, যে আমি ওই টেস্ট বার্ডের একটা নার্ভের একটা এন্ডে আমি একটা রেডিও ট্রান্সমিটার লাগালাম, এবং আরেকজনের মুখে আমি ওই নার্ভের ওই এন্ডে একটা রেডিও রিসিভার লাগালাম। এবার আমি রসগোল্লা খেলাম, ও মিষ্টি স্বাদ পেল। মানে ওই ইয়েটাই ট্রান্সমিট হয়ে গেল, আমি রসগোল্লা খাচ্ছি, কিন্তু খাবার পরে টেস্ট বার্ডের পরে যে জিনিসটা হচ্ছে সেইখান থেকে ট্রান্সমিট হচ্ছে হয়ে জিনিসটা রিসিভ হচ্ছে অন্যর ব্রেনে, এমন ভাবে যাতে আমি রসগোল্লা খাচ্ছি কিন্তু মিষ্টি সেও আনন্দটা পাচ্ছে। দারুণ ব্যাপার, মানে এই জন্যেই এইসব ব্যাপার নিয়ে বসে চিন্তা করো, আমাদের সঙ্গে চিন্তা করতে। আর সত্যি বলতে কি, এটা গল্প বললেও মানে ওই যে আমরা মনে আছে রোড সেফটির প্রজেক্ট করছিলাম একটা, ওই সেফ ড্রাইভ সেভ লাইফ একটা যে প্রজেক্ট হয়েছিল, তখন আমরা একটা গান বেঁধেছিলাম যে গল্প হলেও জানি সত্যি হতে পারে, তবে জাগতে হবে। মানে না জাগলে পরে তো এই যে এইসব আইডিয়াগুলোর প্রতি তো আমাদের জাগরুক হতে হবে না, যে জেগে থাকলে আইডিয়াটা ধরতে পারা যায়। আপনাদের সকলকেও এইটাই বলি যে খেয়াল করে, শুধু আমরা এমন নয় যে আমাদেরই একাধিপত্য আছে, যারা শুনছেন কারুর মাথায় এমনি যে কোনো আইডিয়া এলে একটু আমাদের মানে একটা টোকা মারবেন
টোকা মারা খুব সহজ, ভিডিও দেখতে দেখতে জানেন, একটা মেসেজ পাঠিয়ে দেওয়া, একটা ইয়ে করে দেওয়া, টোকা মারবেন, তাহলে আপনাদের আইডিয়াগুলো নিয়েও এখানে ডিসকাশন হতে পারে, এখানে আপনাদের ডেকেও নিতে পারি আমরা এখানে ডিসকাস করার জন্য এইসব ব্যাপার নিয়ে। আর শুধু তাই নয়, যে বললাম আমরা এক্সকিউবেশনের যে মডেলটা করছি তাতে ওই আইডিয়াগুলো নিয়ে বস্তুত যদি আপনারা কাউকে সাপোর্ট করতে চান, তাদের সাপোর্ট করার জন্য এগিয়ে আসতে হ্যাঁ, যেমন বলে কলের ব্যাপারটা তাই ইলেকট্রনিক্সের দরকার আমার। না, আমরা একদম মানে টেকনোলজির দিক দিয়ে সাপোর্ট, সেটা তো আইআইটি খড়গপুরের একটা বিরাট সাপোর্ট সিস্টেম না, তুমি রয়েছে। যেমন বললে একজন প্লাম্বার রয়েছে তোমার, হ্যাঁ। সে ওই জলের ওই জায়গাটা দেখতে পারে, কিন্তু ইলেকট্রনিক্সের ব্যাপারটা তো ওর পক্ষে সম্ভব না। ওর পক্ষে সম্ভব, সেটাই হচ্ছে, সেটা আইআইটির একটা ব্যাক এন্ড রয়েছে, সেখান থেকে সব ওটা তো আসছি। কিন্তু তাছাড়াও কেউ হয়তো মনে করছেন আমি আর কিছু করতে পারি না, কিন্তু আপনি এখন হয়তো কিছুটা পয়সা দিয়ে ইনভেস্ট করতে পারেন, আপনি সেই পয়সাটা এদিক ওদিক লাগাচ্ছেন বা কোথাও ইনভেস্টই করছেন, এটাও কিন্তু একটা ইনভেস্টমেন্টের উপায়। তো এখানে সেই হিসেবে পয়সা ইনভেস্ট করে সাপোর্ট করতে পারেন, নিজের ইন্টেলেক্ট দিয়ে সাপোর্ট করতে পারেন, আইডিয়া দিয়ে সাপোর্ট করতে পারেন, আর কিছু না হলে শুধুমাত্র এই ব্যাপারগুলো দেখে বাহ কি ভালো জিনিস করছে এইটুকু ভাবলেও আমাদের মনে হয় যে একটু সকলে আমরা সাপোর্ট পাবো। এই অবধি আজকের সকলকে নমস্কার জানিয়ে আজকের মতন এখানেই শেষ।